আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে টপিকস সিলেকশন করা। এটা একটা জরুরি বিষয় যে কি টপিকস নিয়ে কাজ করা যেতে পারে। তো টপিকস আইডিয়াটা আমাদের অনেক সময় মাথায় আসে না, ঠিক আছে? তো এই টপিকসটা কিভাবে পাওয়া যায় সেটা আমরা দেখি একটু। তো টপিকসের ব্যাপারটা যেটা হচ্ছে আমরা গতদিন মনে হয় দেখেছিলাম কিছুটা, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা চাইলে যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট করি, ক্যাটাগরি থেকে আমার যে কোনো একটা আইডিয়া জেনারেট হতে পারে। ধরুন এখান থেকে আমার ধরে নিচ্ছি যে এখান থেকে দেখে মনে হচ্ছে যে আমরা না এটা অনেক আগে আপডেটটা তো আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে হেলথ ক্যাটাগরিটা সিলেক্ট করলাম। হেলথ ক্যাটাগরি থেকে তারপর আমরা এদিক থেকে খুঁজে দেখবো যে আমরা কোনটা নিয়ে হয়তো বা আমরা জানি বা কোনটা নিয়ে আমরা কাজ করতে পারি। সেখান থেকে ধরে নিচ্ছি যে নিউট্রিশন এন্ড ডায়েটিং, এটা আমরা সিলেক্ট করলাম। এখান থেকে আবার চেক করে দেখলাম যে কোনটা নিয়ে আরো প্রপার আমার আমি লেখালেখি করতে পারবো। সিলেক্ট করলাম একটা, এরকম একটা ক্যাটাগরি চলে আসলো। তারপরে এখানে গেট আইডিয়াসে ক্লিক করলে এখান থেকে কিন্তু বেশ কিছু কিওয়ার্ড আমরা পাচ্ছি। তো আপনি এইভাবেও যেটা করতে পারেন, কি নিয়ে কাজ করবেন সেটার একটা আইডিয়া আপনি জেনারেট করতে পারেন। এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যাবেন হচ্ছে about.com এ। তো about.com এ যাওয়ার পরে দেখবেন যে নিচে এখানে অনেক ক্যাটাগরি আছে, ঠিক আছে? তো দেখেন এখানে স্টাইল, ট্রাভেল, টেক, বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, অসংখ্য ক্যাটাগরি আছে। এবং আমরা যদি স্ক্রলিং করি ডান দিকে যাই, এরকম অসংখ্য ক্যাটাগরি আমরা পাবো। আশা করি এখান থেকে 200-300 ক্যাটাগরি থেকেও আপনি আপনার বিষয় বস্তুটা পাবেন না, এটা আমার মনে হয় না এতটা এমন হবে না। তো এখানে অসংখ্য ক্যাটাগরি আছে। আপনি যে ক্যাটাগরিটা আপনার কাছে মনে হয় যে এখান থেকে আমি এটা নিয়ে কাজ করতে পারি, তখন আপনি সেটা নিয়ে কাজ করলেন। ধরে নিচ্ছি এখান থেকে যে কোনো আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করি। ধরে নিচ্ছি হেলথ থেকে আমরা চাইল্ড অবসেটি, এটা আমরা সিলেক্ট করলাম। তো এভাবে আমরা যেটা করতে পারি, about.com থেকেও তাদের ক্যাটাগরির ভিতর থেকে আমরা অনেক ধরনের টপিকস এখান থেকে আমরা নিতে পারি। এছাড়া মজার ব্যাপার হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ এখানে অসংখ্য আর্টিকেল আছে, যে আর্টিকেল গুলো থেকেও ধারণা নিতে পারে যে আমি আমি কি ধরনের আর্টিকেল নিব, মানে অর্থাৎ আমার আর্টিকেল লেখার একটা সোর্স হতে পারে এই জায়গাটা, ঠিক আছে? ঠিক একইভাবে হ্যাঁ ওটার কাজ চলতেছে। এখানে অল্টোপেও আপনি যেটা পারবেন, এখানেও অসংখ্য ক্যাটাগরি আছে। আপনি জাস্ট যে কোনো একটা টপিকস নিয়ে এখানে যদি লিখেন, সেই রিলেটেড চলে আসবে। এছাড়া এখানে দেখা যায় যে আহ, বিভিন্ন ধরনের টপিকস, রিসেন্ট, নিউ, হট, বিভিন্ন ধরনের টপিকস এখানে আছে। তো অসংখ্য টপিকস আপনি এখান থেকে এই অল্টপ যে সাইটটা, এই সাইটটা থেকেও আপনি অনেক ধরনের আইডিয়া এখান থেকেও আপনি নিতে পারবেন, ঠিক আছে? এখানে অ্যালফাবেটিক্যালি অসংখ্য আছে। দেখেন আমি
আমি এন দিয়ে সার্চ করেছি, এন দিয়ে যত কিছু আছে অ্যালফাবেটিক্যালি ততগুলি বিষয় এখানে চলে এসেছে। এছাড়া আপনি আরেকটা জায়গা থেকে আপনি আপনার টপিক নিতে পারেন, যেটা আমি খুব পছন্দ করি, সেটা হচ্ছে আনসারিং কমিউনিটি। ঠিক আছে, যেখানে কেউ প্রশ্ন করে এবং কেউ উত্তর দেয়, ব্যাপারটা এরকম। তাহলে হ্যাঁ, মানে আনসারিং কমিউনিটি যেটা, অর্থাৎ যেখানে মানুষ ফেসবুককে আমরা কি করি, ফেসবুকে আমরা দেখা যায় যে হাসি ঠাট্টা করি, হ্যাঁ, মানে অতটা সিরিয়াস ভাবে নেই না। আছে কেউ কেউ আছে বিজনেস করে ফেসবুকে, সেটা আলাদা কথা। বাট আনসারিং যে সাইটগুলো আছে, কমিউনিটিগুলো আছে, সেই জায়গাগুলিতে যেটা হয়, এখানে মানুষ প্রশ্ন করে এবং কেউ উত্তর দেয়, জায়গাটা এরকম। তার মানে ওই জায়গাগুলিতে প্রচুর পরিমাণে ইনফরমেশন পাওয়া যায়। তো এর মধ্যে জনপ্রিয় একটা কমিউনিটি হচ্ছে ইয়াহু আনসার্স। তো আপনি ইয়াহু আনসার্সে যাবেন, যাবার পরে এখানে দেখেন অনেক ক্যাটাগরি আছে। এখান থেকে আপনি যে কোনো একটা ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো যে কোনো ক্যাটাগরিতে গেলে সেই ক্যাটাগরি ওয়াইজ ভিতরে আরো আরো থাকবে অনেক কিছু। তো ধরুন আমরা এখানে লিখছি ট্রাভেল। এখন ট্রাভেল লেখার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে মোস্ট আনসারে ক্লিক করবেন। মানে অর্থাৎ ট্রাভেল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে যে প্রশ্ন উত্তরগুলো, সেগুলি নিয়ে আমরা দেখব। তো আমরা মোস্ট আনসারে ক্লিক করলাম। এখন দেখেন যে এই প্রশ্নটার জন্য 8,499টা উত্তর এসেছে। তার মানে কি পরিমাণ এটা নিয়ে আলোচনা হচ্ছে, তাই না? তা আমরা যেটা করতে পারি, ধরে নিচ্ছি যে ট্রাভেল জিনিসটা আপনার একটা প্রিয় শখের জিনিস। তো ট্রাভেলটা এখানে লেখার পরে আমি মোস্ট আনসারসে ক্লিক করার পরে এখানে যতগুলি প্রশ্ন আছে সবগুলো প্রশ্নই মোটামুটি এখানে অনেক আলোচনা। আপনার গিয়ে যদি কোথাও যদি 50টা উত্তরও হয়, 50 জনের মতামত, 50টা আইডিয়া, তাই না? তো আমরা যেটা করতে পারি, এখানে ট্রাভেল লেখার পরে আমরা এখানে যেটা করবো, বিভিন্ন প্রশ্নের যে উত্তর গুলো আছে এগুলি একটু আমরা হয়তো 20টা 30টা প্রশ্ন আমরা এখান থেকে যাব, গিয়ে গিয়ে দেখব। যেমন বলতেছে হোয়াট ওয়াজ ইউর মোস্ট মেমোরেবল বিচ সি সাইড ভ্যাকেশন, অর্থাৎ ভ্যাকেশনের জন্য কোন বিচটা সবচেয়ে ভালো হতে পারে ওয়ার্ল্ডের মধ্যে। তাহলে এখানে যে বিচটার কথা সবচেয়ে বেশি আলোচনা হবে, আমরা কিন্তু সেই বিচটা নিয়ে একটা সাইট তৈরি করতে পারি। কেন করতে পারি? এখন ধরেন আপনার বাসার সামনে একটা বিচ আছে, কথার কথা। এখন সেই বিচ নিয়ে আপনি ধরেন একটা সাইট করলেন। এখন ওই বিচে আপনি ছাড়া আর কেউই তো গোসল করতে যায় না, কারণ বিচটা হচ্ছে আপনার পাশে বাথরুমের সমান, কথার কথা, তাই না? তো এখন ওইটা নিয়ে সাইট করলে তো হবে না। সাইট তো করতে হবে এমন এমন কোনো কিছু নিয়ে যেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। তাহলে আমরা যেটা করব, এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা, অর্থাৎ প্রচুর আলোচনা হচ্ছে, প্রচুর ইনফরমেশন আছে, প্রচুর এঙ্গেজমেন্ট আছে, এমন টপিকস আমরা এখান থেকে খুব সহজে পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এছাড়া এখানে বলতেছে যে ফরেন সিটির কথা বলা হচ্ছে একটা। তো এভাবে আপনি যেটা করতে পারবেন, আপনার ট্রাভেল নিয়ে আপনার একটা প্যাশন আছে, ট্রাভেল জিনিসটা আপনার খুব ভালো লাগে। এখন অর্থাৎ কি নিয়ে ওয়েবসাইট করবেন, আপনার কিওয়ার্ডটা কি রিলেটেড হওয়া উচিত, সেটা কি লস এঞ্জেলস এর কোনো বিচ নিয়ে হওয়া উচিত, নাকি তাজমহল নিয়ে হওয়া উচিত, নাকি এই আইডিয়াটা আপনি এখান থেকে পাচ্ছেন। এবং মজার ব্যাপার হচ্ছে, ধরে নিচ্ছি আপনি কোনোদিন তাজমহলে যান না এবং জানেনও না কিছু, কিন্তু এখানে যে 500-600 লোকে যে উত্তর দিয়েছে, এই 600 লোকের উত্তর মানে পড়ার পরেও আপনি তাজমহল সম্পর্কে একটা যথেষ্ট ভালো একটা আইডিয়া হয়ে যাবে, হবে না? হবে। তখন কিন্তু আপনি অনায়াসে আপনার সাইটে বেশ কিছু আর্টিকেল এই ইনফরমেশন দিয়ে লিখে ফেলতে পারবেন, এবং এই ইনফরমেশন গুলো হবে একদম মানে খুবই ভালো মানের। এই জন্য কারণ এখানে আমি যেহেতু তাজমহলে যাইনি, আমি আমি নিশ্চয়ই এখানে কিছু বলতে পারবো না যে তাজমহলে এটা এটা হবে। এখানে যারা গিয়েছে, যারা দেখা যাবে যে ফেস করেছে কোনো প্রবলেম, সব ব্যাপারগুলো আপনি জানতে পারছেন। ঠিক আছে? তাহলে আপনার আর্টিকেলটা কতটা ইনফরমেটিভ হবে।
এখানে প্রশ্নের উত্তর আমাদের মতো সবাই দিয়ে থাকি। এটা একটা কমিউনিটি, বাইরের কান্ট্রির মানুষের কিন্তু তারা খুব হেল্পফুল, ঠিক আছে। তো এখানে প্রশ্ন হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে ধরেন আমি আমার আমার প্রশ্ন করলাম, এখানে এমনও প্রশ্ন আছে যে আমার বাচ্চার নাম কি রাখবো, রহিম রাখবো না করিম রাখবো, ঠিক আছে। এরকম প্রশ্ন আছে এখানে। এই যে প্রেগনেন্সি তে আপনি যান, দেখবেন যে ক্যাটাগরিতে এরকম আছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে আমার একটা কনফিউশন আছে, আমি একটা জিনিস জানতে চাচ্ছি। তো আমি যেটা করবো, ফেসবুকে যদি আমি এই প্রশ্নের উত্তরটা করি, অনেকে এটাকে ফালতু ভাবে যেতে পারে, কিন্তু তারা যেটাকে সিরিয়াস নেয়। তো এক্ষেত্রে তারা কি করে, এখানে কোশ্চেন করলে অনেকেই অনেকের মতামতটা এখানে দেয়। তো প্রশ্ন হচ্ছে যে মতামতটা দিলে লাভটা কি, তাই না? সময় নষ্ট করে মতামত দিবে কেন? এখানে ঘটনাটা হচ্ছে, যদি মতামত দেয় তাহলে তাদের একটা লেভেল জেনারেট হয়। অ্যাকাউন্টগুলি, এই যে ইয়াহু আনসার্সের যে অ্যাকাউন্টগুলি আছে, এগুলির একটা লেভেল আছে। তো তার যতই এরকম একটা অ্যান্সারের একটা এরকম সংখ্যা আছে যে যদি কেউ প্রতিটা আনসার করলে সে এত পয়েন্ট পাবে। কারো উত্তর যদি বেস্ট হয় তাহলে তাকে 10 পয়েন্ট দেওয়া হবে, ঠিক আছে। তো পয়েন্ট দেওয়ার পরে যখন ধরেন 250 পয়েন্ট হলো, বা ধরেন 500 পয়েন্ট হলো, বা 1000 পয়েন্ট হলো, এসব পয়েন্টের ভিত্তিতে এক একজনের প্রোফাইলে এক একটা লেভেল তৈরি হয়, যেটা কিনা তার একটা স্ট্যাটাস প্রকাশ করে এটা দ্বারা। এছাড়া এই অ্যাকাউন্টগুলো সেলও করে দেওয়া যায়, ঠিক আছে। তো এছাড়া আপনি যখন উত্তর দিচ্ছেন, ধরেন কথার কথা আপনি তাজমহলের পাশে আপনার কোনো ফটো স্টুডিওর দোকান আছে। এখন আপনি কি করলেন, ওখানে উত্তর দিলেন এবং নিচে লিখে দিলেন সোর্স হচ্ছে ওই স্টুডিও। তাহলে কি ওই স্টুডিওর একটা মার্কেটিং হচ্ছে না ওয়েবসাইটের? যে তাজমহল যাবে সে কিন্তু ওখানে যাবে, তাই না? তো এই স্বার্থেই মানুষ এখানে উত্তরটা দেয়, ঠিক আছে। কেউ জিজ্ঞেস করলো যে কোন ধরনের রেইনকোট সবচেয়ে ভালো হবে, এখন আপনার রেইনকোটের বিজনেস আছে, আপনি আপনার যে রেইনকোট সেটা নিয়ে আপনি লিখলেন। অর্থাৎ এখানে মানুষ উত্তর দিচ্ছে নিজের সুবিধার কারণে, ঠিক আছে। ব্যাপারটা এরকম। আপনারা যদি প্রশ্ন করতে চান, অবশ্যই আপনাকে লগ ইন থাকতে হবে। হ্যাঁ, লগ ইন থাকার পরে যেটা করতে হবে, আহ, আপনাদেরকে উম, সেটা আমরা একটা কাজ করি, আমরা যখন ব্যাকলিংকের ক্লাসটা করবো সেখানে দেখাবো, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন লগ ইন করতে হবে, লগ ইন করে জাস্ট কোনো কিছুই না, জাস্ট লগ ইন করার পরে মানে কোশ্চেন করারই অপশন থাকবে। আমরা জাস্ট এটা দেখালাম, জাস্ট আপনাদের ওই যে বলেন টপিকস পাচ্ছেন না খুঁজে, টপিকস কিভাবে পাবেন, এবং খুবই ভালো টপিকস পাবে, এবং টপিকস পাওয়ার সাথে সাথে সেটার ইনফরমেশনও পেয়ে যাবেন বোনাস। এই জন্য ইয়াহু আনসার্স কমিউনিটিটা খুব ভালো। ঠিক একইভাবে আছে কোয়ারা, এটাও একটা অ্যান্সারিং কমিউনিটি, ঠিক আছে। এখানেও যান, এখানেও যে কোনো টপিকস নিয়ে এটা আপনার আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করে নিতে পারেন। ঠিক একইভাবে আপনি এখান থেকেও প্রশ্ন উত্তর পাবেন, ঠিক আছে। আমি এখন আর আপাতত এখানে লগ ইন করছি না। তো আশা করি আপনারা কি নিয়ে ওয়েবসাইট করবেন বা টপিকস কি, এটা নিয়ে এখন আর খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নাই, ঠিক আছে। এখানে যে এতগুলো ক্যাটাগরি আছে যে এই ক্যাটাগরি থেকে কোনো না কোনো ক্যাটাগরি আপনার পছন্দ হয়ে যাবে। ওকে, এবার যেহেতু আপনাদের আর কারো প্রশ্ন নাই, তাহলে আমার ধরে নিতে হচ্ছে গত ক্লাসে সবকিছুই বুঝে ফেলেছেন, ঠিক আছে। তো এখন যেটা করবো আমরা, আমি আবার একটু রিভিউ দেই গত ক্লাসটা, জাস্ট 2 মিনিট একটা ছোট্ট আরেকটা রিভিউ দেই। সেটা হচ্ছে যে আমাদের তি- আমরা আমরা কি করেছিলাম, 3টা স্টেপ করেছিলাম, তাই না? প্রথম স্টেপে যেটা করেছিলাম যে আমার কিওয়ার্ডটা এখান থেকে দেখেছিলাম যে আমার কিওয়ার্ডটাতে এখানে মান্থলি সার্চটা আমার এক্সপেক্টেড লেভেলে আছে কিনা, কম্পিটিশনটা, তারপর হচ্ছে সাজেস্টেড বিড, এই জিনিসগুলো সব ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। এটা আমরা ইনশিওর করেছিলাম। এরপর এখান থেকে যেগুলি ভালো ছিল সেগুলো আমরা কি করলাম, সেগুলো আমরা নিয়ে আমরা দেখলাম যে গুগল ট্রেন্ডে গিয়েছিলাম। গুগল ট্রেন্ডে গিয়ে সেখানে দেখেছিলাম যে সেটার সারা বছরের সার্চটা কেমন, তার অবস্থাটা। গুগল ট্রেন্ড এক্সপ্লোরে গিয়ে আমরা সেই কিওয়ার্ডটাকে কি করেছিলাম, এখানে ইনপুট দিয়েছিলাম, এখান থেকে যে কিওয়ার্ডগুলো ভালো মনে হয়েছিল সেই কিওয়ার্ডগুলো, তারপর আমরা গুগল ট্রেন্ডে এখান থেকে তার ট্রেন্ড দেখেছিলাম। যাদের ট্রেন্ড ভালো ছিল, অর্থাৎ কিওয়ার্ড ট্রেন্ডটা ঊর্ধ্বগামী ছিল বা সমান লেভেলে ছিল,
তাদেরকে আমরা আবার থার্ড স্টেপে স্পাইপুতে নিয়ে গিয়েছিলাম। স্পাইপুতে নিয়ে গিয়ে আমরা চারটা জিনিস দেখেছিলাম। হোম পেজ দেখেছিলাম, আমরা ক্লিক থ্রু রেট দেখেছিলাম, আমরা ডিফিকাল্টি দেখেছিলাম, এবং অ্যাডভার্টাইজারের সংখ্যা দেখেছিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা তো জানি না যে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করছি, ধরে নিচ্ছি যে কিওয়ার্ডটা 3টে স্টেপ এসে একটা মোটামুটি একটা সন্তোষজনক কিওয়ার্ড আমরা ধরে নিচ্ছি। কিন্তু আপনাকে যদি এখন আমি প্রশ্ন করি, আচ্ছা ঠিক আছে এই কিওয়ার্ডটা ভালো, বাট এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার মান্থলি কত টাকা আর্ন হতে পারে, এটার উত্তরটা তো জানা নাই, তাই না? এটাও তো একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের রিসার্চের ক্ষেত্রে। এসে রিসার্চ করে দেখি যে এটা $50 মাসে ইনকাম হবে, তাহলে তো আর হচ্ছে না, তাই না? তো আমাদেরকে জানতে হবে একটা কিওয়ার্ড দিয়ে আমাদের এক্সপেক্টেড আর্নিং সেটা কত হতে পারে। দেখলাম ওটার সাথে মিলাই দেখছি, এটা মিলাই না। আচ্ছা দেখছি। আচ্ছা, তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের এক্সপেক্টেড আর্নিং কত হতে পারে সেটা আমাদের অবশ্যই আগে ধারণাটা নিয়ে রাখা উচিত। এক্ষেত্রে আমরা যেটা করব, যেহেতু আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চটা গুগল অ্যাডসেন্স বেস আমরা করছি, সেক্ষেত্রে আমাদের অ্যাডসেন্স থেকে এক্সপেক্টেড আর্নিং কত হতে পারে সেটাই আমাদের এখন আমরা আমরা অ্যাকচুয়ালি দেখব। ঠিক আছে? তো চলুন একটু দেখি আমরা। সেটা হচ্ছে, এটা করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে হবে। তবে এই ক্যালকুলেটর সেই ক্যালকুলেটর না, এটা হচ্ছে আবার অন্য ধরনের ক্যালকুলেটর। চলুন আমরা একটু দেখি ক্যালকুলেটর। এই যে গুগল অ্যাডসেন্স ক্যালকুলেটর, ঠিক আছে? এছাড়া আরো একটা টুল আছে ক্যালকুলেটর, সেটা হচ্ছে আপনার স্মল এসইও। আপনারা যে কোনো একটা ক্যালকুলেটর ইউজ করতে পারেন। তো আমরা যেটা করব এখন, দুটা টুলের মধ্যে একটু পার্থক্য আছে। এখানে দেখেন পেজ ইমপ্রেশন, আর এখানে লেখা আছে ডেইলি পেজ ইমপ্রেশন। ঠিক আছে? এই দুইটা টুলের মধ্যে এই দুইটা জায়গায় পার্থক্য। এটা হচ্ছে প্রতিদিন কি পরিমাণ ইমপ্রেশন হবে আপনার সাইটে, অর্থাৎ ইমপ্রেশন মানে কি, ভিউ। একটা ভিজিটর আসলো, পেজটা লোড হলো, এটা হচ্ছে ইমপ্রেশন। তাহলে প্রতিদিন, ডেইলি, প্রতিদিন আপনার সাইটে কি পরিমাণ পেজ লোড হবে সেটা। আর এইটা এখানে যেটা, সেটা ডেইলি না, এটা হচ্ছে এক মাসে কি পরিমাণ পেজ লোড হবে সেই জিনিসটা। ঠিক আছে? তো এই দুটাকে আবার এক করে ফেলবেন না। তো এক্ষেত্রে যেটা হয়, যে কোনো তিনটা ঘরে ইনফরমেশন দিলে চতুর্থ ঘরটা চলে আসবে, যে কোনো তিনটা। আর এখানে যেটা করতে হবে, তিনটাই আপনাকে দিতে হবে। আচ্ছা আমরা এটা দেখি, দুইটা দিয়ে দেখি। এখন প্রশ্ন হচ্ছে ডেইলি পেজ ইমপ্রেশন, অর্থাৎ প্রতিদিন আপনার ওয়েবসাইটে কি পরিমাণ পেজ ভিউ হবে, এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি যে কিওয়ার্ডটা চুজ করেছেন, ধরুন আপনার কিওয়ার্ডটাতে কথার কথা ধরুন ধরে নিচ্ছি যে ধরেন এটা 10,000 হতে পারে। আমরা একটা কিওয়ার্ডই যাই, ভালো হবে। আমাদের এই মুহূর্তে মানে আমি কিওয়ার্ডটা দিয়েছি কিন্তু কাজ করে নেই। এই ব্যাপারটা কেউ ধরতে পারছেন কেন হচ্ছে না কাজটা? কারণ হচ্ছে আমি ক্যাটাগরি
দিয়ে রেখেছি তো, সিলেক্ট করে রেখেছি তো, এই কারণে। আমরা যদি ক্যাটাগরি সিলেক্ট না করি, অর্থাৎ মানে ধরেন আমি এখন ক্যাটাগরি আছি হেলথের, বাট আমি কোনো টেকনোলজি নিয়ে কিওয়ার্ড সার্চ করতে, তো ওর হেলথ ক্যাটাগরিতে কিওয়ার্ড পাওয়া যাবে না, ঠিক আছে। এই জন্য এই যে 2 মিনিট 1 মিনিট আগে কাজ করতেছিল না কিন্তু, ঠিক আছে। এখন কিন্তু আমি কোনো ক্যাটাগরি সিলেক্ট করি নাই, আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করার দরকারও নাই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা গিয়েছিলাম। ধরুন কথার কথা, আপনি এই কিওয়ার্ডটা 3টে স্টেপই মোটামুটি ভালো, হ্যাঁ। এখন এই কিওয়ার্ডটাতে মান্থলি সার্চ ইউএসএ থেকে, ইউনাইটেড স্টেটস থেকে কত, 14,800। এখন আমি ধরে নিচ্ছি যে এই কিওয়ার্ডটাতে যদি আপনি কাজ করেন, যেহেতু আপনি এসইও জানেন, সেই দৃষ্টিভঙ্গি থেকে আপনি এই কিওয়ার্ডটাতে আমি ধরে নিতে পারি যে আপনি টপ 5-এ থাকবেন, এটা আমি আশা করব, তাই না। তো আপনি যদি টপ 5-এ থাকেন, তাহলে এক্সপার্ট যারা তারা বলেছেন যে আপনি যদি টপ পজিশনে থাকেন, 1 2 3-এর মধ্যে থাকেন, তাহলে অ্যাটলিস্ট আপনি 30% অর 30% ভিজিটর আপনি পাবেন। টোটাল যে সার্চ ভলিউম, তার 30% ভিজিটর আপনি পাবেন বলে আশা করা যায়, ঠিক আছে। আর যে একদম কি বলে 1 নাম্বার পজিশনে থাকবে, সে আরো বেশি ভিজিটর সে পাবে। তো আমি ধরে নিচ্ছি যে আপনি এখান থেকে 30% অর 40% ভিজিটর আপনি পাবেন, ঠিক আছে। এবং আপনি একটা সময় র্যাঙ্কে যাবেন। তো 14,800 জন ভিজিটরের মধ্যে যদি আপনি 40%, বা আমি কম করেই ধরি 30% ভিজিটর যদি আপনি পান, তাহলে 14,800 30% কত হচ্ছে, 4,440। তার মানে এক মাসে অ্যাভারেজে আপনি শুধু ইউএসএ থেকেই 4,440 জন ভিজিটর আপনি পাবেন আশা করছি, ঠিক আছে। তাহলে 4,440 জন ভিজিটর যদি আসে, তাহলে অন্তত 4,440 বার আপনার সাইটের পেজ তো ভিউ হবে নাকি। এবং এদের মধ্যে অনেক ভিজিটরই থাকবে যারা কিনা একাধিক পেজ আপনার ওয়েবসাইটে ব্রাউজ করবে না, করতেই তো পারে, স্বাভাবিক। তো আমি সবচেয়ে কমটাই ধরি, যে ধরে নিলাম যে আর কোনো পেজে যাবে না, যে পেজে এসেছে ওই পেজের থেকেই চলে যাচ্ছে, ধরে নিচ্ছি। তাহলে কম করে হলেও 4,440টা ভিজিটর আসতেছে, এবং কম করে হলেও 4,440টা পেজ ইমপ্রেশন অর পেজ ভিউ হচ্ছে, তাই না। আচ্ছা, তাহলে এটা কত দিনে হচ্ছে, সারা মাসে, 30 দিনে। তাহলে যেহেতু এটা সারা মাসে, তাহলে এখানে আমি 4,440 তো দিতে পারি, কিন্তু আমি আমি এই টুলটা দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। এখানে তাহলে আমরা কি করব, ডেইলি আনতে হলে কি করতে হবে, 4,440কে এখন 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এটাকে ভাগ করি 30 দিয়ে। 148 হয়। তাহলে আমি এখানে 148 লিখি, 148। এরপর হচ্ছে বলতেছে সিটিআর। এটার সিটিআর কত ছিল, আমরা সেদিন দেখেছিলাম, এটার সিটিআর 3% ছিল, 3 দিলাম। সিপিসি অর্থাৎ সাজেস্টেড বিটটাকেই সিপিসি বলে যেটাকে। তো এটা কত, $4.21। তো গুগল বলে যে সে প্রায় 68% পর্যন্ত সে নাকি পেমেন্ট করে এই সিপিসির। তো এটা ভ্যারি করে, এটা কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে, এটা কি ডেস্কটপ দিয়ে আসলো নাকি মোবাইল দিয়ে আসলো, কোন কিওয়ার্ডের ভিত্তিতে, ইত্যাদি অনেক কিছু বিষয়ের উপরে এই বিটটা ভ্যারি করে। তো আমরা কম করেই ধরবো। তাহলে এটার ধরে নিচ্ছি যে আপনি, এটারও ধরে নিচ্ছি 30% আপনি পাবেন, ঠিক আছে। তাহলে এটার 30% কত হবে, 1.26, ঠিক আছে। আচ্ছা, আমরা ভিজিটরটা একটু বেশি ধরি, কারণ আমরা ভিজিটরটা ধরবো হচ্ছে আপনার 40% ধরবো, ঠিক আছে। 500
40 ইন্টু 40%, 1000, 1 7 7 6 8 30 কি হলো, হয়ে গেল 14,000, কত ছিল যেন 14,800 ছিল, 14,800 ইন্টু 40%, 5,920, 5,920 কে এবার ভাগ করতেছি 30 দিয়ে, 197, হ্যাঁ, অর্থাৎ 97। আমি ধরে নিচ্ছি আপনি 40% ভিজিটর পাচ্ছেন, ঠিক আছে, এবং আপনি একটা ভালো পজিশনে এক সময় যাবেন এই আশায়। এবার আমরা যেটা করব, আই এম নট এ রোবট ক্লিক করলাম, করার পরে আমরা এখানে চেক করছি। প্রতিদিন $60.44 মতো আসতেছে, আর মাস শেষে সেটা দাঁড়াচ্ছে প্রায় $223 অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাডসেন্সের একটা এক্সপেক্টেড আর্নিং, যদি আমরা কি করি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি এবং একটা ভালো পজিশনে যাই, ঠিক আছে। এখানে বলে রাখি একটা জিনিস, আপনি কি শুধু ইউএসএ থেকেই ভিজিটর পাবেন? আপনি কি আর পৃথিবীর কোথাও থেকে ভিজিটর পাবেন না? ন্যূনতম হ্যাঁ হ্যাঁ, আমরা যে হিসাবটা করেছি এটা হচ্ছে আপনি যদি একটা টপ পজিশনে থাকেন সেই ক্ষেত্রে আপনার কি অবস্থা হবে, ঠিক আছে। আর আপনি তো, আপনারা তো সবাই বিগিনার হিসেবে সেই কিওয়ার্ডটাই নেবেন যে কিওয়ার্ডটাতে আপনি টপ পজিশনেই থাকতে পারবেন, তাই না? তো যেটা হচ্ছে, এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা কাজ করি, এটা আমরা বলতে পারবো না যে এক্সাক্ট এটাই হবে, এটা একটা অনুমান, ধারণা। ব্যাপারটা এরকম হবে না যে এটা এরকম আর এটা $50 হয়ে যাবে, এত ভেরি করবে না, ঠিক আছে। তো ধরে নিচ্ছি, ধরেন $200 কথার কথা। তো এখান থেকে আমরা একটা ধারণা নিতে পারতেছি যে আমি কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে কি হবে। আর আমি কিন্তু যেটা করেছি যে শুধু ইউএস, এটা হচ্ছে শুধু ইউএসএ থেকে ভিজিটরের জন্য। তো আপনার ওয়েবসাইটে কি আর কোনো জায়গা থেকে আসবে না ভিজিটর? তারা আসলে কি আপনার আর্ন হবে না? তো সেগুলো আমরা বাদই রাখলাম, ঠিক আছে। আমরা সবকিছু মিনিমামই ধরতেছি, মিনিমাম মিনিমাম ধরেই কাজটা করে নিচ্ছি। এটা সে অ্যাভারেজ একটা ভিজিট দিয়েছে, পেজ ভিউ, পেজ ভিউকে সে আবার ক্লিকে কনভার্ট করেছে, ঠিক আছে, ওইভাবে হিসাবটা করেছে, ঠিক আছে। হুম, হ্যাঁ হ্যাঁ, পেজ ভিউকে ক্লিক থ্রু রেটে কনভার্ট করে নিয়ে আসছে, বুঝছেন, কনভার্ট করাতে আর কি এরকমটা হয়েছে, ওকে। আবার কেউ কেউ তো আছে ক্লিকও করবে, এর মধ্যে কেউ কেউ ক্লিকও করবে, তখন জিনিসটা আরো বাড়বে, চেঞ্জ হবে, ঠিক আছে। তো যাই হোক, একটা প্রাথমিক ধারণা নিতে পারছি যে এই কিওয়ার্ডটা নিয়ে যদি কাজ করা যায়, আশা করা যায় অ্যারাউন্ড $200 আমার মানে এটা আমার এক্সপেক্টেড আর্নিং, ওকে। কোথা থেকে? অ্যাডসেন্স থেকে, ঠিক আছে। আর আপনার ওয়েবসাইটে কি আপনি কি শুধু অ্যাডসেন্সই বসাবেন? আপনি কি আর কিছু বসাবেন না? আরো আরো তো অ্যাড বসানোর সুযোগ থাকবে, তাই না? একজন ভিজিটর যদি আপনার সাইটে এসে বারবার অ্যাডে ক্লিক করে, সেক্ষেত্রে যেটা হবে, গুগল এই বিষয়টাকে সঠিকভাবে নজরে দেখবে না, কারণ তার আইপি গুগলের কাছে ট্র্যাক করা আছে। সেক্ষেত্রে যেটা হবে, আপনার অ্যাডসেন্সে দেখবেন মাস শেষে একটা বিশাল ইনকাম, ধরেন $1,000, দেখে তো আপনি খুব খুশি, ঠিক আছে। তারপরে যখন পেমেন্ট উঠাতে যাবেন তখন দেখবেন যে আপনি উঠাতে পারছেন ধরেন $600। তার কারণ হচ্ছে এই, তখন সে আবার এটার কারণও দর্শায় দিবে যে এখানে কিছু ফলস ক্লিক ছিল। ফলস ক্লিক কিভাবে? যে একই আইপি অ্যাড্রেস থেকে একটা কম্পিউটারে সেখান থেকে 10টা ক্লিক করেছে, তখন ওই 9টা বাদ যাবে, ঠিক আছে। এভাবে হবে জিনিসটা। আবার আরো মজার ব্যাপার হচ্ছে, যদি ফলস ক্লিক কেউ করে, তাহলে আপনি পেমেন্ট উঠানোর আগেই গুগলকে আপনি জানিয়ে দিতে পারেন যে এই আইপি গুলো আমার ফলস ক্লিক, তো এগুলি তুমি বাদ দাও। সে এমনিই বাদ দিবে, তারপরে তাকে আপনি জানিয়ে নিলেন, তাইলে ওই ক্ষেত্রে যেটা হবে, আপনার কোনো ধরনের রিস্ক থাকবে না,
এই হচ্ছে বিষয়। সেটাও আলাদা কথা, সেটা ভিন্ন, আবার আসতে পারে সে রিটার্নিং ভিজিটর। ওই ক্ষেত্রে তো ভালো, একজন ভিজিটর আপনার সাইটে আবার আসলো, অন্য একটা পেজ ব্রাউজ করলো, তাহলে এই জিনিসটা তো আরো ভালো। রিটার্নিং ভিজিটর আসলে তো গুগল পছন্দ করে, ঠিক আছে। কিন্তু একই দিন একই পেজে সে বারবার করলো, সেটা তার কাছে যুক্তিযুক্ত মনে হয় না, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের এক্সপেক্টেড যে আর্নিং সেটা আমরা এবার আমরা দেখে নিলাম। জি, ডেইলি পেজ ইমপ্রেশনটা হচ্ছে যে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে যাচ্ছেন তার এভারেজ মান্থলি সার্চ যে আছে, এই যে সার্চ ভলিউমটা, তার আপনি ধরে নিচ্ছি ম্যাক্সিমামটাই ধরি 40% অর চাইলে 30% ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে, এটা আপনি ধরে নিতে পারেন, ঠিক আছে। তো আমরা যেটা করলাম যে এই কিওয়ার্ডটাতে ধরে নিয়েছি যে আমরা টপ পজিশনে থাকতে পারবো, এবং এই এখান থেকে প্রায় 40% ভিজিটর আমার ওয়েবসাইটে, টপ পজিশনে থাকলে 40% ভিজিটর আপনার সাইটে আসাটা স্বাভাবিক, ঠিক আছে। তো আপনি সেই দৃষ্টিতে 40%, আমি এটা 40% করেছি। এটা 40% করাতে 5,900 সামথিং কিছু একটা হয়েছে। সেটা হচ্ছে আমার পুরো মাসের ভিজিটরের সংখ্যা। সেটাকে আমি 30 দিনে ভাগ 30 দিয়ে ভাগ করাতে প্রতিদিনেরটা চলে এসেছে। প্রতিদিনেরটা ওই যে 197 হয়েছে, ঠিক আছে। ঠিক একইভাবে যদি এই টুল ইউজ করেন, তাহলে এখানে ওই যে সারা মাসেরটা দিতে হবে, এখানে ক্লিক থ্রু রেট দিতে হবে যে 3%, এখানে সিপিসি দিতে হবে, ঠিক আছে। আর এটা তো চলে আসবে এভাবে। আচ্ছা, তাহলে আমরা যেটা করলাম, আমরা এই জিনিসটা বুঝলাম। এবার আমরা যেটা করব, আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো, এবং আপনারা এটা খুব মনোযোগ সহকারে দেখবেন। দেখেন এখানে কিছু কিওয়ার্ড আছে, এখানে হচ্ছে তাদের মান্থলি অ্যাভারেজ সার্চের সংখ্যাটা দেওয়া আছে, এখানে তাদের সাজেস্টেড বিট অথবা সিপিসিটা দেওয়া আছে, এটা হচ্ছে ক্লিক থ্রু রেটটা দেওয়া আছে, ক্লিক করার চান্স সেটা, এটা হচ্ছে তার র্যাঙ্কিং ডিফিকাল্টি, অর্থাৎ কি পরিমাণ তার পরিশ্রম হতে পারে এটা নিয়ে কাজ করলে সেটা, এটা হচ্ছে হোম পেজ, অর্থাৎ একদম এক্সাক্ট এই কিওয়ার্ডটাতে কতজন আছে যারা কিনা তাদের সাইটের মাদার কিওয়ার্ড হিসেবে বিবেচনা করে ওয়েবসাইটের এসে র্যাঙ্ক, অর্থাৎ প্রথম 5টা পেজের মধ্যে আছে, অর্থাৎ প্রথম 50টা রেজাল্টের মধ্যে আছে, ঠিক আছে, সেই সংখ্যাটা এটা। আর এটা হচ্ছে মান্থলি এস্টিমেটেড ইনকাম, এই ব্যাপারগুলো এখানে আছে। তো আমরা মান্থলি এস্টিমেটেড ইনকাম, আমরা অ্যাডসেন্সের এটা আমরা এই মাত্রই শিখে নিলাম। আর এই যে ইনফরমেশনটা এটা আমরা অ্যাডওয়ার্ডে পাচ্ছি, এটাও আমরা অ্যাডওয়ার্ডে পাচ্ছি, এটা স্পাইফু থেকে নিলাম, এটাও স্পাইফু থেকে নিলাম, এবং এটাও স্পাইফু থেকে নিলাম। তার মানে এখানে যা যা কিছু ইনফরমেশন আছে সবকিছু আমরা আমাদের হাতের মধ্যে আছে, আমরা গ্যাদার করতে পারছি, তাই না। এটা ওর ডিফিকাল্টি হচ্ছে যে আপনি ধরেন এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আপনাকে কি পরিমাণ টাফ হইতে পারে, হ্যাঁ, র্যাঙ্কে আসাটা কি পরিমাণ টাফ হইতে পারে, কঠিন হইতে পারে, সেটার একটা স্কোরিং। তো স্বাভাবিকভাবে যার ডিফিকাল্টি বেশি, হ্যাঁ, যার ডিফিকাল্টিটা বেশি হবে স্বাভাবিকভাবেই কি হবে, তার সেটা কঠিন হবে আমাদের জন্য। তাহলে আমরা নিশ্চয়ই খুব বেশি কঠিনে যাব না, তাই না, আমরা খুব বেশিতে যাব না, আমরা অ্যাজ এ বিগিনার আমরা নিচের দিকে যাব, ঠিক আছে। আর এটা নিয়ে আমি একটা ডকুমেন্ট শেয়ার করেছি ও গ্রুপে। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন, বা আপনার কাছে কোন কিওয়ার্ডটা মনে হচ্ছে যে এটা এটা নিয়ে কাজ করা যায়, বা এটা নিয়ে কাজ করলে সব দিক থেকে এটা ভালো হবে, এই কিওয়ার্ডটা সব দিক থেকে, কিন্তু একদিক থেকে না। তো আপনারা 2টা মিনিট সবাই দেখেন এটা, এবং গভীরভাবে চিন্তা করেন যে কোন কিওয়ার্ডটা। এটা তৈরি করবেন না, এখানে যে কিওয়ার্ডটা আমি যে, এখানে কয়টা কিওয়ার্ড আছে, 3 3 6 8টা কিওয়ার্ড আছে। আপনি প্রত্যেকেই
এটা দেখবেন, সবগুলো রিপোর্ট দেখবেন, দেখার পরে আপনি আমি প্রত্যেককে জিজ্ঞেস করব যে আপনার কাছে কোন কিওয়ার্ডটা ভালো মনে হচ্ছে যে এটা নিয়ে কাজ করা উচিত এবং কেন করা উচিত, সেই এবং এর কারণটা বলতে হবে। ঠিক আছে? তাহলে যেটা হবে, হ্যাঁ, তো তাহলে যেটা হবে, আসলে আপনারা কি বুঝলেন সেটা আমি ধরে নিতে পারবো, এবং আপনাদের মনের মধ্যে যদি কোনো কোনো মানে অন্য ধরনের কোনো চিন্তা ভাবনা থাকে সেটাও বের করে আনতে পারবো। ঠিক আছে? তো কাজে সবাই দেখেন সবগুলো রিপোর্ট, এরপর আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনারা 1-2 মিনিট দেখেন কোনটা আপনার কাছে মনে হয় যে এটা সঠিক বা নিয়ে কাজ করা যেতে পারে, কাজ করা উচিত। আচ্ছা, আশা করি আপনারা সবাই দেখেছেন। এখানে আমি কোশ্চেন করব যে কার কাছে কোন কিওয়ার্ডটা কেন মনে হচ্ছে যে এটা ভালো হবে। ঠিক আছে? তো প্রথমেই কাকে জিজ্ঞেস করা যায়? প্রথমেই জিজ্ঞেস করা যায় হচ্ছে আপনাকে। হ্যাঁ, আপনি বলেন, দাঁড়াইতে হবে না, কোন কিওয়ার্ডটা নিয়ে আসলে কাজ করা উচিত? আপনি কিন্তু সবগুলোই জানেন যে সার্চ ভলিউম বেশি হওয়া ভালো, সিপিসি বেশি হওয়া ভালো, সিটিআরও বেশি হওয়া ভালো, র্যাঙ্কিং ডিফিকাল্টি কম হওয়া ভালো, হোম পেজের সংখ্যাটাও কম হওয়া ভালো, মান্থলি ইনকাম বেশি হলে ভালো। সেই ভিত্তিতে আপনাকে বলতে হবে যে কোন কিওয়ার্ডটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে কাজ করা উচিত, বা এটা সব দিক দিয়ে ভালো। হ্যাঁ, না, এখন ধরে নিতে হবে যে হ্যাঁ, এটা তো অবশ্যই যে যেটা নিয়ে আমার ধারণা ভালো, এটা নিয়ে আমি কাজ করব অবশ্যই, নাহলে আমি মানুষকে কিভাবে আমি বোঝাতে পারবো, সেটা আমি ধরে নিচ্ছি যে আপনার সবগুলোতেই ধারণা ভালো। হ্যাঁ, এখন আপনি কোনটাকে সিলেক্ট করবেন? হ্যাঁ, আমি ধরে নিচ্ছি সবগুলোতে আপনার ধারণা ভালো, কারণ আপনার হেলথ ইন্ডাস্ট্রি, হ্যাঁ, আমি ধরে নিচ্ছি যে আপনি আপনি হেলথ ইন্ডাস্ট্রি, নিউট্রিশন ইন্ডাস্ট্রি সম্পর্কে ভালো জানেন। এখন ধরে নিচ্ছি সবগুলো নিউট্রিশনের। ঠিক আছে? সেই বেসিসে এখন আপনার কাছে মনে হয় কোনটা নিয়ে কাজ করলে সেটা সবচেয়ে ইজি হবে র্যাঙ্ক করা, এবং সেটা নিয়ে ইনকামও ভালো হবে। আমি কিন্তু প্রথম দিন বলেছিলাম যে একটা কিওয়ার্ডে দুটো বৈশিষ্ট্য থাকা চাই, সেটাতে হবে ইনকামও ভালো হইতে হবে এবং এটা লেস কম্পিটিটিভ হইতে হবে আমাদের র্যাঙ্কিং এর ক্ষেত্রে। এখন সেই দৃষ্টিতে কোনটা কোনটা আপার ব্যাক পেইনটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা ভালো? কেন এটা ভালো অন্যগুলির চাইতে? সিপিসিটাও ভালো এই জন্য? তাহলে আমি যদি বলি যে এটার মান্থলি ইনকাম তো অনেক কম, তা আপনার কাছে তো আরো লোভনীয় লোভনীয় কি আচ্ছা, বুঝতে পারছি। তাহলে যদি বলি যে এটা ক্লিক থ্রু রেট তো কম, এর চেয়ে তো ভালো ক্লিক থ্রু রেট আরো আরো আছে কমের মধ্যে। এই যে এটা জিরো না, এটা জিরো না, এটা তো ক্লিক থ্রু রেট বেশি, তাহলে তো এর চেয়ে ওটা বেশি ভালো হওয়ার কথা ছিল না? তা আর্নিংও তো বেশি, নাকি? হয়? আচ্ছা, এরপর হচ্ছে আপনি বলুন,
কোনটা আপনার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে ভালো? আপনার কাছে ডায়াবেটিস ডায়েটটা সবচেয়ে ভালো মনে হচ্ছে। আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে যেটা হচ্ছে এখানে মানে আপনি কাছে যেটা ফোকাস পেয়েছে সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কথা। এখন ঘটনা হচ্ছে যে এখানে র্যাঙ্কিং ডিফিকাল্টিটাও বেশি, যথেষ্ট বেশি, এবং হোম পেজও বেশি, তাই না? আচ্ছা তাহলে এখন যেহেতু হোম পেজ বেশি, র্যাঙ্কিং ডিফিকাল্টি বেশি, সেই ক্ষেত্রে এই জায়গাটাতেও আমাদের একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? প্রশ্ন থেকেই যায়। আচ্ছা ঠিক আছে। এরপর আপনি একটু বলুন যে কোন কিওয়ার্ডটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা এটা পারফেক্ট হবে। আচ্ছা এটা আপনার কাছে মনে হচ্ছে যে ভালো হবে, তাই তো? আচ্ছা তো এটা ভালো হবে কিন্তু এটাতেও তো এর চাইতেও তো র্যাঙ্কিং ডিফিকাল্টি কম এমন কিওয়ার্ড আছে তো আপনার কাছে, তো আপনার সেটা কেন চুজ করলেন না? যত কম হলে, যত কম হবে তত বেশি ভালো না, তাই না? তা আমার কাছে তো কম আছে তো, 57 আছে, 58 আছে তো। ওটাতে আর্নিংটা কম, ওটাতে আর্নিং কম হবে, এই জন্য আপনার কাছে পছন্দ হয়নি, ব্যাপারটা এরকম তাই না? আচ্ছা ঠিক আছে। এছাড়া আর ওই শেষে যে যিনি আছেন, আপনি বলেন আপনার মতামতটা। ব্যাক পেইন রিলিফটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা এটা ভালো। আচ্ছা এখানেও একই কথা, এখানেও তো একই ডিফিকাল্টি মোটামুটি বেশি। হোম পেজের সংখ্যা, হোম পেজ বেশি থাকলে তো ভালো না, হোম পেজ তো কম থাকলে ভালো, তাই না? হোম পেজ তো কম থাকলে ভালো। তাহলে তো ওই দৃষ্টিকোণ থেকে আপনার গিয়ে আপার ব্যাক পেইন রিলিফের চাইতে তো আপনার যেটা হচ্ছে কি বলে ফাস্টেস্ট ওয়ে টু লুজ ওয়েট ওটা আরো বেশি ভালো, কারণ ওখানে আপনার হোম পেজও জিরো এবং র্যাঙ্কিং ডিফিকাল্টিও কিন্তু কম। হ্যাঁ হ্যাঁ, জিরো মানে কি যত কম থাকবে আর কি, সেইভাবে, তাই না? দেখেন এখন আপনারা সবাই একই ব্যক্তির কাছে কিওয়ার্ড রিসার্চ শিখেছেন, কিন্তু আপনাদের এক একজনের এক এক মতামত, এবং এটাই স্বাভাবিক ব্যাপার। চলুন আমরা এমন কিছু করি যেন সবাই এক মতেই চলে আসতে পারি, ঠিক আছে? তাহলে আমরা যেটা করবো এখান থেকে একটা অলরাউন্ডার কিওয়ার্ড খুঁজে বের করব, ঠিক আছে? তো অলরাউন্ডার কিওয়ার্ড যেটা বের করব, সেটা বের করতে হলে যেটা আমরা করব, যদিও এটা কোনো সাইন্টিফিক রুলস না, আমি এভাবে এটাকে এভাবে দেখি। সেটা হচ্ছে যে যেহেতু আমরা বিগিনার লেভেলে আছি, আমাদের খুব ভালো কিওয়ার্ড দরকার নাই, খুব খারাপ কিওয়ার্ডের দরকার নাই, আমরা মাঝামাঝি জায়গাতে আমরা আমরা থাকবো, ঠিক আছে? তো এটার জন্য আমরা যেটা করব, আমরা এখন একটা ভোটাভুটির মতো করব। হ্যাঁ, ইলেকশন আমরা করব, ইলেকশন থেকে সিলেকশন হবে। ওকে, তো প্রথমে আমরা যেটা করবো এখান থেকে কিছু জিনিস আগেই বাদ দিয়ে দিব। সেটা কি বাদ দিব? সেটা হচ্ছে কারো কারো মনে হইতেছে এই কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত কারণ এটাতে আর্নিং অনেক বেশি, কিন্তু এটা আমার টলারেন্স ক্ষমতার মধ্যে নাই। তো এই জন্য আমরা যেটা করব, আমাদের যেগুলোতে হোম পেজের সংখ্যা বেশি, আমরা আগে সেই জায়গাটা আগেই বাদ দিয়ে দিব, ঠিক আছে? এই জন্য কারণ ফাঁকা ফাঁকা গোল দিতে বেশি সহজ, তাই না? তা আমার যেখানে কম্পিটিটরের সংখ্যা বেশি থাকবে, সেই জায়গাতে স্বাভাবিকভাবে আমার অলরেডি আমার পজিশন অলরেডি ওই জায়গাটাতে ব্লক করাই আছে, ঠিক আছে? হ্যাঁ অলরেডি সেই জায়গাটাতে আছে, ঠিক আছে? তো মানে আপনার যেটা হবে এখানে সার্চ ইঞ্জিনে যারা আছে, এরা তো পজিশনে আছে, এরা তো আপনার কম্পিটিটর, বাট দে আর নট ইউর অ্যাকচুয়াল কম্পিটিটর। অ্যাকচুয়াল কম্পিটিটর তো হচ্ছে তারা যাদের কিনা ঠিক এই কিওয়ার্ড, সরি, যাদের কিনা এই কিওয়ার্ডের বেসিসে সে কি করেছে, যারা কিনা তারা তাদের পেজটাকে সাইট তৈরি করেছে, বা তারা তাদের কোনো একটা পেজকে তৈরি করেছে এক্সাক্ট সেই কিওয়ার্ডটা নিয়ে। যেমন ধরেন এই যে বার্ন ফ্যাট, যদিও জিনিস এক, কিন্তু কিওয়ার্ড কিন্তু এক্সাক্ট না, তাই না? লুজ বডি ফ্যাট আর বার্ন ফ্যাট জিনিস একই, বাট কিওয়ার্ড তো সেম না, এক্সাক্ট না, তাই না?
তো এই জন্য বললাম যে এখানে সবাই আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর না। এখন রিলিভেন্সি আছে বিধায় সে এই জায়গাটাতে একটা পজিশন নিয়ে নিয়েছে। ব্যাপারটা উদাহরণটা এরকম হতে পারে, ধরেন একটা স্কুলে একজন ইংলিশ টিচার, যার কিনা ইংলিশ ক্লাসই নেন, এখন উনি আজকে আসেন নাই, তাহলে প্রক্সি ক্লাস কি একজন ম্যাথ যিনি টিচার, তিনি কি ইংলিশ জানেন না? তিনিও কিন্তু কম জানেন না, কিন্তু উনি হচ্ছেন ম্যাথে সার্টিফাইড, এই আর কিছু না, তাই না? এখন উনি কি তাহলে প্রক্সি ক্লাসটা নিতে পারবে না? তো এখানেও ব্যাপারটা এরকম যে এক্সাক্ট এই কিওয়ার্ডের জন্য ফিট আর কেউ নাই, তাই হিসেবে রিলিভেন্ট যে আছে তাকে এখানে পজিশন দেওয়া হয়েছে। কারণ যে যদিও সে এখানে সার্টিফাইড না, কিন্তু সে এখানে প্র্যাকটিক্যাল ভালো, ব্যাপারটা এরকম। তাহলে যেটা হবে, আমরা এখান থেকে যেটা করব, আমাদের এই রিপোর্টটা থেকে, জি, এইটা হচ্ছে যে 521, এটা হচ্ছে যারা কিনা আপনার একেবারে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, ঠিক এই কিওয়ার্ডটাকেই তার সাইটের একদম মূল কিওয়ার্ড, মাদার কিওয়ার্ড হিসেবে সে তার সাইটটাকে অপটিমাইজ করেছে। তার মূল সাইটটার র্যাঙ্ক করার মূল কিওয়ার্ডটাই হচ্ছে এটা। তার মানে ধরে নিচ্ছি তার হোম পেজ যেটা আর কি, সেটাই সে এই কিওয়ার্ডটাকে বিবেচনা করেছে, সবচেয়ে প্রাধান্য দিয়েছে। তার মানে সে হচ্ছে একদম এক্সাক্ট আপনি যা করতে চাচ্ছেন এক্সাক্ট সেও তাই করতে চাচ্ছে। তার মানে সে হচ্ছে আপনার একদম এক্সাক্ট কম্পিটিটর। তো এক্সাক্ট কম্পিটিটর যত কম থাকবে সেটা আমার জন্য তত সহজ হবে, ভালো হবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা করতে পারি এখান থেকে, প্রথমে আমরা যেটা করতে পারি, আমরা এই কিওয়ার্ডটা বাদ দিয়ে দিতে পারি, কারণ এখানে আমার অলরেডি 3জন কম্পিটিটর আছে। সেই সাথে র্যাঙ্কিং ডিফিকাল্টিও বেশি, বেশি অর্থাৎ বেশি বলতে এর চাইতে কম আছে, সেই জন্য বেশি ধরে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে আবার কয়েকটা কথা আছে। এখানে কম আছে দেখে একে বেশি ধরেছি, কিন্তু যদি কম না থাকতো তাহলে আবার এটাকেই কম ধরতাম। ঠিক আছে, পরিস্থিতি বুঝে ঘটনাটা এরকম হবে। অর্থাৎ কোন স্কুলে ধরেন এরকম একজন, একজনের রোল 1, ওই স্কুলে সে সবচেয়ে মেধাবী। যখন আমি থানা পর্যায়ে যাচ্ছি বা জেলা পর্যায়ে স্কুলগুলি লিস্ট করছি, তখন যার রোল 1, তখন আর তার 1 থাকে, সে ছিটকে চলে যাচ্ছে অথবা 50-এ, কারণ এখন আমি অ্যাকুমুলেট করা হচ্ছে অনেকগুলিকে মিলিয়ে, তাই না? তো ইন্ডিভিজুয়াল তার স্কুলের ক্ষেত্রে সে কিন্তু বেস্ট, বাট যখনই আমি একটা জেলা পর্যায়ে নিচ্ছি বা থানা পর্যায়ে নিচ্ছি, তখন সে আর বেস্ট না। তো ঠিক ব্যাপারটা এরকম, এখন আমাদের কাছে সে ভালো না, এই জন্য ভালো না কারণ আমার এর চাইতে কম ডিফিকাল্টি কিওয়ার্ড আমার হাতে আছে। যদি না থাকতো সেক্ষেত্রে আমি এটাকে ভালোই বিবেচনা করতাম। বুঝতে পারছি জিনিসটা? ওকে, তাহলে যেহেতু তার হোম পেজের সংখ্যাটাও বেশি এবং তার হচ্ছে কি বলে তার র্যাঙ্কিং ডিফিকাল্টিটাও বেশি, তার ক্লিক থ্রু রেটটাও কম, এই জন্য আমি তাকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এরপর আসুন ওই উপরের দিকে। যদিও এদিকে সবার একটা নজর কাড়ে, কিন্তু নজর কাড়লে হবে না। এখানে যেটা হবে, এক্ষেত্রেও র্যাঙ্কিং ডিফিকাল্টিটা বেশি এবং একজন কম্পিটিটর আছে, এবং এই ক্ষেত্রে তো অবশ্যই দেখতে পাচ্ছি এখানেও ডিফিকাল্টি বেশি এবং এখানেও কম্পিটিটর আছে আমাদের, এবং সার্চের ভলিউমটাও অন্যান্য গুলির তুলনায় কম। তাহলে আমরা এটাও বাদ দিলাম, আমরা এটাও বাদ দিলাম, এবং আমরা এটাও বাদ দিলাম, কমে যাচ্ছে আস্তে আস্তে। তো যেটা হচ্ছে এটাও বাদ দিব, এটারও ডিফিকাল্টি অনেক বেশি এবং এটারও বেশি, অর্থাৎ দেখা যাচ্ছে যে এইগুলো আসলে অনেক, সবগুলোই বেশি এবং প্রত্যেকটাতেই আমার অলরেডি কম্পিটিটর অলরেডি আছে। তাহলে যেহেতু আমার কাছে এমন কিওয়ার্ড আছে যেখানে ডিফিকাল্টিও কম এবং আমার কম্পিটিটরও সংখ্যাও কম, সেই দৃষ্টিকোণ থেকে আমি আপাতত এগুলি বাদ দিলাম। তাহলে আমার হাতে রইলো কয়টা? এই কয়েকটা রইলো, তাই না? আর এই কয়েকটার মধ্যে আমি এটাকেও বাদ দিয়েছি, কারণ এটাতেও ক্লিক থ্রু রেট 1%, এটাতেও 1%, কিন্তু এটার মধ্যে অনেক পার্থক্য আছে, এটা 58, এটা 63 এবং এটা 0, এটা 3। তাহলে এটার সাথে কম্পেয়ার করলে বা এটার সাথে কম্পেয়ার করলে এটাও ভালো না। তাহলে লাস্টে গিয়ে টিকতেছে কোনটা? এটা টিকতেছে, এটা টিকতেছে এবং এটা টিকতেছে। ঠিক আছে, এটা 0 যে এই জন্য যে টিকছে ব্যাপারটা তা না, সবভাবেই এটাকে পর্যালোচনা করে দেখলাম। ঠিক আছে, আচ্ছা, তো যেটা হবে, এখন এই 3টা কিওয়ার্ড ধরে নিচ্ছি যে আপনার কাছে মনে হচ্ছে যে ভালো, তাই না? এখন তো ব্যাপারটা আরো কনফিউজিং হয়ে গেছে। এখন 3টার মধ্যে কারো ভালো সেটা বিবেচনা করতে আরো কঠিন হবে। একটা ইন্টারভিউতে 100 জনকে ডাকলেন,
সেখান থেকে 10 জনকে নেওয়া সহজ, কিন্তু 5 জন থেকে একজনকে সিলেক্ট করা তো আরো কঠিন হয়ে যাবে। যত জিনিসটা হবে ন্যারো হবে সেটা তত সূক্ষ্ম হবে। তো আমাদের এখন কি করতে হবে, এই তিনটার মধ্যে কে ভালো সেটা কিভাবে বুঝবো? যার ভিজিটর বেশি সে ভালো হবে, তাই না? ব্যাপারটা এরকম না। আমরা যেটা করবো, আমরা এখন এভারেজে দেখবো, সবকিছু এভারেজ, কোনো কিছু একটা নির্দিষ্ট ভালো দিয়েই হবে না, ঠিক আছে? সবকিছু তাকে শোনায় সোহাগা হতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা আমরা দেখি গাণিতিক ভাবে, আমরা প্রমাণ করে দেখি যে কি হয় আসলে। তো আমরা এটার জন্য যেটা করতে পারি, ধরুন আমরা লিখবো, আমরা একটা নোটপ্যাড নিলাম এবং আমরা কিওয়ার্ডটি অল্প অল্প করে লিখলাম, ঠিক আছে? যেমন ধরেন সেটা হতে পারে ফাস্টেস্ট, আমি পুরোটা লিখছি না, জাস্ট ফাস্টেস্ট লিখলাম। তারপরে হচ্ছে হাউ টু এবং একটা হচ্ছে আপার, ঠিক আছে? যাদেরকে নিয়ে অবশেষে কনফিউশন আছে তাদেরকে আমি লিখলাম। লেখার পরে যেটা আমরা করব এখন সেটা হচ্ছে যে, যেহেতু তিনটা, তাহলে যে সবচেয়ে ভালো তাকে 3 দিব, তারপরে হচ্ছে 2, তারপর হচ্ছে 1। যদি 4টা হইতো তাহলে সবচেয়ে ভালোকে 4 দিতাম, এভাবে কমতো, ঠিক আছে? তাহলে এই তিনটার মধ্যে কার লোকাল মান্থলি সার্চটা ভালো? ফার্স্ট টেস্টের দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে ফার্স্ট টেস্ট পাচ্ছে কত? 3। হাউ টু লুজ কত পাচ্ছে? সবচেয়ে কম মনে হয় হাউ টু লুজ, তাই না? তাই সে পাচ্ছে কত? 1। আর আপার ব্যাক পেন পাচ্ছে 2। এরপর সিপিসি কার সবচেয়ে ভালো? হাউ টু লুজ এর, তাই সে পাচ্ছে কত? 3। তারপরে পাচ্ছে কত কে? এই আপার ব্যাক পেন, তাই না? সে পাচ্ছে 2 এবং ও পাচ্ছে 1। সিপিসির পরে আসে সিটিআর। সিটিআর ভালো কার সবচেয়ে? হাউ টু লুজ এর, তাই সে পাচ্ছে কত? 3। তারপরে তারপরে হচ্ছে ফার্স্টেস্ট 2 এবং শেষ হচ্ছে 1। এরপর র্যাঙ্কিং ডিফিকাল্টি সবচাইতে কম যার সে সবচেয়ে বেশি ভালো, তাহলে সবচেয়ে কম কার? হাউ টু লুজ এর, তাই সে 3। তারপরে হচ্ছে এটা, তাই না? আপার হচ্ছে 2 এবং ফার্স্টেস্ট পাচ্ছে 1। বোঝা যাচ্ছে তো সবার? মানে কোনো কোনো জিনিস আছে বেশি হলে ভালো, কোনো কোনো জিনিস আছে কম হলে ভালো, তো ডিফিকাল্টি কম হলে ভালো। এবার হোম পেজ, হোম পেজের ক্ষেত্রে তিনজনই সমান। এখন তিনজনকেই 3 দিতে পারেন বা তিনজনকেই 0 দিতে পারেন, ঠিক আছে? আমরা কিছুই দিচ্ছি না। এরপর মান্থলি আর্নিং এ ভালো কে? সবচেয়ে ফার্স্টেস্ট, তাকে আমরা দিয়ে দিই 3। তারপর হচ্ছে 2 এবং তারপর হচ্ছে 1। এখন যেটা হচ্ছে, এখন যার রেজাল্টটা আসবে সেটা হবে কি? এভারেজে সে ভালো, কোনো একটা স্পেসিফিক একটা দিক দিয়ে ভালো না, এভারেজে সে ভালো। এখন তাহলে আমরা যোগ করি, 3 আর 1 কত? 4, 4 2 6 7 10, এটা হচ্ছে 10। এটা কত হয়? এটা হয় 12, আর এটা হয় 8। এবার কি কনফিউশন আছে? এখন কি সবাই একমত হতে পারি? একটু আগেও কিন্তু 5 মিনিট আগেও একমত ছিলাম না। হওয়া যায় না? কিন্তু আমি এখন আপনাদেরকে আরো কনফিউজ করে দিব। সেটা হচ্ছে এটাও 10, এটাও 10, এটাও 10, এবার কি করবেন? না, এস্টিমেটেড ইনকাম তো এখানে আছে, এস্টিমেটেড সবকিছু তো এই জায়গায় আছে, আছে না? তাহলে আমি আলাদা করে আবার ওটা দেখবো কেন? ধরেন ইন্টারভিউ নিতে আসলে এবং তিনজনই একেবারে মানে সমানে সমান। হ্যাঁ বলেন। হ্যাঁ, সেটাও একটা বিবেচনা হয়। আমি কিন্তু প্রথমে বলে নিয়েছিলাম যে আপনার তিনটাতে দক্ষতা সমান আছে। এখন আপনি যে কিওয়ার্ড রিসার্চ করেছেন সবগুলি আপনার জানার মধ্যে করেছিলেন আপনি, ঠিক আছে? এবার আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা জিনিস গাণিতিক ভাবে ব্যাখ্যা করব, ঠিক আছে? ব্যক্তিগত ধারণা থেকে না, যেন জিনিসটা অ্যাকুরেট হয়, ঠিক আছে?
হ্যাঁ, আমি আপনার মতামতটা মূল্যায়ন করছি অবশ্যই। জানা ভালো, সেটা তো আমি জানা ভালো। আচ্ছা, এবার চলুন আমরা একটা জিনিস দেখি। সেটা হচ্ছে আমরা যেটা করব এখন হচ্ছে, তো সবচেয়েতে যেটা হলো আমরা প্রত্যেকটা কিওয়ার্ডই দেখব। ধরুন আমি লিখলাম এখানে হাউ টু লুজ বডি ফ্যাট, হাউ টু লুজ বডি ফ্যাট লিখলাম, ঠিক আছে। আপনারা জানেন কিনা জানি না যে যদি আপনি এই এই পাশে আর এই পাশে দুই পাশে যদি আমরা এই ইনভার্টেড কমাটা দেই তাহলে আরেকটু প্রপার রেজাল্টটা আসে, ঠিক আছে, আরেকটু প্রপার রেজাল্ট আসবে আপনার কাছে। তো এখন যে কাজটা করব আমরা সেটা হচ্ছে, এটা তো লিখলাম কিওয়ার্ডটা, তিনটাই লিখবো একটা করে একটা করে। তো এই কিওয়ার্ডটা লিখলাম, লিখার পরে আমরা এই যে এখানে চলে যাব, যাবার পরে আমরা একদম এটা শেষে চলে যাব, একদম শেষ দিকে। তো আপনি চাইলে কন্ট্রোল এবং ইএনডি বাটন চাপ দিলে নিমিশেই শেষে চলে যেতে পারবেন। শর্টকাট কন্ট্রোল এবং ইএনডি একসাথে চাপ দিতে হবে ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে। আর যদি না থাকে বাটন ইএনডি, তাহলে ওই অ্যারো অ্যারো কি থাকে না, ওই অ্যারো কি দিয়ে আপনি একদম শেষে চলে যাবেন, ঠিক আছে। যাবার পরে একটা কোড লিখবেন, সেই কোডটা এভাবে লিখবেন, এন এস টি এ আর টি স্টার্ট ইকুয়াল টু, ঠিক আছে, এই যে এইভাবে এই এন্ড চিহ্ন থাকবে এবং এস টি এ আর টি স্টার্ট ইকুয়াল টু। অবশ্যই এটা ছোট হাতের অক্ষরে লিখতে হবে, বড় হাতে লিখলে এটা কমান্ডটা কাজ করবে না, ঠিক আছে। লিখার পরে আপনি এখানে লিখবেন 350, ঠিক আছে। এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে 350 কেন, এই সংখ্যাটা কেন, সেটা আমি বলছি, তার আগে যেটা করবো, আমি এই কমান্ডটা লিখার পর পর আমি এখন এন্টার বাটনে চাপ দিব। আমি দেখেন এখানে হাউ টু লুজ বডি ফ্যাট লেখাতে যেটা হয়েছিল, কি আসছিল এখানে, অ্যাবাউট একটা সংখ্যা আসছে না এখানে, 3,78,000 রেজাল্ট, তাই না। কিন্তু এখানে দেখেন আমি যখন এন্ড স্টার্ট ইকুয়াল টু 350 লিখেছি, দেখেন এখানে কিন্তু অন্য জিনিস লেখা, তাই না। একই কিওয়ার্ড হাউ টু লুজ বডি ফ্যাট, এখানেও এটা লেখা, কিন্তু এখানে লেখা 3,78,000 রেজাল্ট, কিন্তু এখানে লেখা অন্য জিনিস, পেজের সংখ্যা দেখাচ্ছে। ইয়েস, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ সে সর্বশেষ পেজ পর্যন্ত দেখাচ্ছে, 30 পেজ পর্যন্ত দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমি বলি যে আমি কেন 350 অর্থাৎ 350 কেন লিখলাম। অনেক এক্সপার্টরা এই কথাটা বলেছেন যে যদি কোনো কিওয়ার্ডে এমন হয় যে সেটার রেজাল্ট 300 পেজ পর্যন্ত আছে, অর্থাৎ 300 নিচে যত আসবে সেটা তত সহজ হবে, আর 300 উপরে যত যাবে সেটা আস্তে আস্তে গুগলের কাছে সেটা নিয়ে অনেক ইনফরমেশন আছে। তো আমি 300 না দিয়ে 350 দিলাম, এই জন্য দিলাম, দেখার জন্য যে 300-র বেশি আছে কিনা। প্রতিটা পেজে কতগুলি রেজাল্ট থাকে, 10টা করে থাকে না, তাহলে 30টা পেজে কত, 300, 35টা পেজে কত, 350। এখন সে আমাকে দেখাচ্ছে যে না, তার কাছে 30-এর পরে আর নাই। আমি কিন্তু তাকে কমান্ড দিয়েছি 35 পেজ পর্যন্ত, 35 পেজে 350 হয়। সে আমাকে দেখাচ্ছে যে 30-এর পরে তার কাছে আর কোনো ডেটাই নাই। এই জন্য আমি ইচ্ছা করে 300 না দিয়ে 350 দিয়েছি, একটু অতিরিক্ত মার্জিন রাখার জন্য। আমার টার্গেট হচ্ছে 300 পর্যন্ত দেখা, কিন্তু আমি 350 দিয়ে এই জন্য দেখলাম যে এটাতে আপনার 300-র বেশি আছে কিনা, থাকলে কত, ঠিক আছে। তো যত কম হবে 300-র নিচে, সেইটা নিয়ে আর তত ভালো হবে, গুগলের কাছে ইনফরমেশন তাহলে তত কম। তাহলে এই কি 300টা রেজাল্ট, 30টা পেজ আছে তার কাছে, 30টা পেজে 300টা রেজাল্ট তার হাতে ছিল। তন্মধ্যে যাই হোক 31টা পেজ আছে আর কি বলতেছে, তার কাছে 31টা পেজ আছে, 31টা পেজের মধ্যে বলতেছে তার কাছে রেজাল্ট আছে 300টা, ঠিক আছে। তাহলে যেটা হবে, আমরা এদিকে একটু বাড়িয়ে দিই তাহলে আপনাদের আর একটু ক্লিয়ার হবে। ধরেন 475, আরো বাড়িয়ে দিয়েছি, না 30 পর্যন্তই তার কাছে আছে, এর বেশি নাই। যাই হোক, তো তার কাছে কতগুলি রেজাল্ট আছে, 300টা রেজাল্ট আছে, অর্থাৎ 31টা পেজ।
অর্থাৎ 31টা পেজে আসলে 300-র বেশি হওয়ার কথা। 301, এখন একটা থাকলে সেটা হয়তো বা সে দেখাচ্ছে না, এভাবে হচ্ছে। তো তার কাছে রেজাল্ট কয়টা আছে এই কিওয়ার্ডটা নিয়ে? 300টা। 300টা রেজাল্ট আছে। তো আপনি এখানে যেটা করবেন, এখানে লিখে দিবেন যে তার পেজের সংখ্যা হচ্ছে 300। ঠিক আছে, ঠিক একইভাবে আপনি যেটা করবেন, এখানে লেখেন এর আছে কয়টা? 309টা। 209টা। তাহলে যেহেতু এর পেজের সংখ্যা আরো কম, তাহলে এটা আর একটু সহজ হবে আপনার জন্য, তাই না? ঠিক একইভাবে এটারও একটা সংখ্যা আসবে, হয়তো বা কিছু একটা হবে। ধরে নিলাম যে এটা 320 হলো। তাহলে এখন কোনটা নিয়ে কাজ করা যেতে পারে? এটা নিয়ে কাজ করা যেতে পারে, তাই না? এবার যদি বলি যে আবার প্যাচ লেগে যাবে, আবার ধরেন সমানে সমান হয়ে গেছে, হবে না এরকম। ধরে নিচ্ছি হয়ে গেল, এখন কি করবেন? সেক্ষেত্রে কিন্তু আমার আর প্রয়োজন পড়ছে না, কারণ আমি এখানেই জাজমেন্ট করে ফেলতে পারছি যে এটা এটা হচ্ছে 13, আর ওটা 10, এটা হচ্ছে 8, তাই না? তো যত কমপ্লিকেটেড হচ্ছে আমরা ততটাই সমাধানের দিকে যাচ্ছি। ঠিক আছে, তারপরে আপনি চাইলে এই সংখ্যাগুলি দেখে নিতে পারেন। ঠিক আছে, এখানে বলে রাখা ভালো যে পেজ কম হইলেই যে এটা লেস কম্পিটিটিভ হবে তা না। ঠিক আছে, একটা টিমের মধ্যে ধরেন 50 জন আছে, ফুটবল খেলা হবে, এক টিমে 50 জন খেলবে, পুরো গ্রামবাসী খেলবে। আর আরেক টিমে খেলবে ধরেন 11 জন, কিন্তু এরা 11 জন হচ্ছে জাতীয় টিমের খেলোয়াড়। আমার তো মনে হয় ওরাই জিতে যাবে। ঠিক আছে না? তো ওখানে 50 জন আছে দেখে যে ওরা খেলা জিতে যাবে তা না। এখন সংখ্যাটা কম 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 হইলেও ওখানে যদি শক্তিশালী ম্যান থাকে, সেক্ষেত্রে কিন্তু আবার তাদেরই জেতার একটা পসিবিলিটি থাকবে। ঠিক আছে না? এখন যদি ফাউল করে 50 জন, তাদের কিছু করার নেই। তো এই জন্য সব ক্ষেত্রে ব্যাপারটা আবার এমনও না যে পেজের সংখ্যা কম হলে এটা কম্পিটিটিভ হয়ে যাবে, সরি লেস কম্পিটিটিভ হবে, এটা কম্পিটিশন কম হবে তাও না। তবে আমরা আপাত দৃষ্টিতে ধরেই নিতে পারি যেটা কম হইলে আশা করা যায় যে এখানে আমার কম্পিটিটর কম। ঠিক আছে, হ্যাঁ। এক্ষেত্রে যদি ধরেন কোনোটা 300-র বেশি, 400-500 আছে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আপনার এখানে বোঝাই যাচ্ছে যে গুগলের কাছে অনেক ইনফরমেশন আছে। তার মানে এই হচ্ছে যে আপনাকে আপনার ইনফরমেশন আর্টিকেলগুলি খুবই আরো অনেক বেশি ভালো হইতে হবে, যেন আপনি ওই 400-500 রেজাল্টের মধ্যে যেন আপনাকে একটা পজিশনে আসতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে যদি একটা 300, 200, 250 পেজ আছে, আরেকটা আছে 500, 400, ডেফিনেটলি 250 পেজ সম্বলিত যে কিওয়ার্ডটা, সেটা নিয়ে আপনার কাজ করলে ভালো হবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, ওকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে যদি এমন হয় যে এবারও সেম হয়ে গেছে, এবারও পেজের সংখ্যা সমান হবে না, এটা এমনটা, তারপরেও ধরে নিচ্ছি যে হয়ে যাচ্ছে কোনো কারণে, এবার কি করবে? এইবার যে টেস্ট করব, এইবার আর মিলবেই না। এই জন্য মিলবে না কারণ এবার একদম ফ্র্যাকশন পয়েন্ট দিয়ে আসবে। ঠিক আছে, এবার আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, যেটাকে বলা হয় কে ই আই। জানেন এটা সম্পর্কে কেউ? কে বলতে চাচ্ছেন যেন? কার থেকে আপনি আপনি বলতে চাচ্ছিলেন মাত্র? কিওয়ার্ড না, ইফেক্টিভনেস ইন্ডেক্স। ঠিক আছে, যেটা এটা হচ্ছে কেইআই। তো কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্সটা আমরা অতটা জরুরি না। ঠিক আছে, একদম আমরা চাইলে শেষ পর্যায়ে করতে পারি বা না হলেও হয়। তো কেইআই এর সূত্রটা হচ্ছে যে সার্চ ভলিউম ইনটু সার্চ ভলিউম।
ডিভাইডেড বাই ইন্ডেক্স সার্চ রেজাল্ট অর্থাৎ কম্পিটিটর, ঠিক আছে। অর্থাৎ সার্চ ভলিউম স্কোয়ার ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কম্পিটিটর, ঠিক আছে, সেটা। অ্যাকচুয়াল কম্পিটিটরটা কিভাবে বের করা যায়, সেটা হচ্ছে আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে এখানে লিখবেন, দেখেন এখানে যারা এসেছে এই কিওয়ার্ডটা দিয়ে, এখানে কারো কারো ব্যাপারটা এরকম হবে যে সবার যে ফাস্টেস্ট ওয়ে টু লুজ ওয়েট কথাটাই যে সবার থাকবে, টাইটেল হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট, এই ইউআরএল হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট, এই মেটার ডেসক্রিপশনটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। তাহলে যাদের কিনা সব জায়গাতেই থাকবে কম বেশি, তারাই অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়াল মানে কম্পিটিটর আসলে, ঠিক আছে। এখন কেউ কেউ আছে আসলে অন্য কিছু নিয়ে হয়তোবা সে কাজ করতে চেয়েছিল, এখন হয়তোবা সেটা চলে এসেছে, ঠিক আছে। তো এই জন্য আমরা যেটা করব, দেখেন এখানে অন্য কিছু অন্যান্য জিনিসও চলে এসেছে, একটা নিউজ পেপার চলে এসেছে। তো নিউজ পেপার, সে তো নিউজ পেপার নিশ্চয়ই এই কিওয়ার্ডটা নিয়ে সে র্যাঙ্ক করতে তার টার্গেট নাই। এই জন্য আমরা যেটা করব, এখানে লিখব অল ইন টাইটেল, ঠিক আছে, অল ইন টাইটেল লিখবো, বা চাইলে অল ইন ইউআরএল লিখতে পারি। দেখেন এখন মোটামুটি সবারই ফাস্টেস্ট ওয়ে টু লুজ ওয়েট কথাটা মোটামুটি সবারই কিন্তু আছে, ঠিক আছে। এই যে ফাস্টেস্ট ওয়ে টু লুজ ওয়েট, ফাস্টেস্ট ওয়ে টু লুজ ওয়েট সব জায়গায় কম বেশি আছে, ঠিক আছে। তো এইটার দ্বারা আমরা যেটা করতে পারতেছি, এখন যে রেজাল্টটা দেখতে পাচ্ছি 17,100, এরাই আসলে আমার অ্যাকচুয়াল কম্পিটিটর। আর যদি আমি শুধু শুধু যদি এভাবে দেই, তাহলে দেখবেন যে সেটা রেজাল্টটা একটু ভিন্ন হবে। দেখেন কত, 4,30,000 দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে 17,100 দেখাচ্ছে। তো এরা আসলে মূলত আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর। আর যারা কিনা ওই যে হোম পেজ, এরা তো একদম অ্যাকচুয়ালের মধ্যে একদম লেজার টার্গেটেড কম্পিটিটর, ওরা তো একদম এক্সেপশনাল, ঠিক আছে। তো আমরা এইভাবে অ্যাকচুয়াল কম্পিটিটর আমরা অল ইন টাইটেল বা অল ইন ইউআরএল লিখে দিলে আমাদের অ্যাকচুয়াল কম্পিটিটর আমরা খুঁজে বের করতে পারবো সংখ্যাটা, ঠিক আছে। এবার আমরা যেটা করবো, আমাদের যে সার্চ ভলিউম, ধরেন এটা ফাস্টেস্ট ওয়ে টু লুজ ওয়েট, তার সার্চ ভলিউম কথার কথা ধরে নিচ্ছি, এটা আমরা লিখি, ওইটাই লিখি। সাতাশ হাজার একশো, ঠিক আছে। তো ওই 27,100 যে আমার সার্চ ভলিউমের কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তাহলে 27,100 ইন্টু 27,100, হ্যাঁ, এই যে সার্চ ভলিউম ইন্টু সার্চ ভলিউম, তার মানে 27,100 ইন্টু 27,100 গুণ করব। গুণ করে যে সংখ্যাটা হবে সেটাকে ভাগ করব কত দিয়ে, হ্যাঁ, আমার এই যে আমার কম্পিটিটরের যে সংখ্যাটা বের হলো, সেই কম্পিটিটরের সংখ্যাটা দিয়ে আমি ভাগ করে ফেলবো, ঠিক আছে। ভাগ করলে আমার কি হবে, আমার KEI বের হবে, কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্স, কোনো কিছু একটা বের হবে, ঠিক আছে। তো তো সার্চ ভলিউম কি স্কোয়ার করে আমার অ্যাকচুয়াল কম্পিটিটরদের ভাগ করেছে। কেউ কেউ যেটা করে সেটাকে যেটা করে এইটা, মানে এইটা দিয়ে ভাগ করে না, ভাগ করে এইটা দিয়ে, ঠিক আছে, এই সংখ্যাটা দিয়ে ভাগ করে। আবার কেউ কেউ এইটা দিয়েও করে, দেখি এই সংখ্যাটা দিয়েও করে, ঠিক আছে। আমরা একটু বেশি সলিডটা দিয়ে আমরা করি, আমরা এটা দিয়ে করি আপাতত। তো আমরা কি করবো, এটা দিয়ে ভাগ করব।
তো ভাগ করার পরে একটা রেজাল্ট হবে, তো সেই রেজাল্টটা দশমিকে আসবে। তো এখন ঘটনা হচ্ছে KEI সব ক্ষেত্রে যে সঠিক ইনফরমেশন দেয় তা না। অর্থাৎ সে কি করে, সে হচ্ছে আপনার ওয়ার্ডার, সেই ওয়ার্ডারটা সে মানে আলাদাভাবে বিবেচনা করে। ধরেন এরকম, ধরেন বাটা শু, হ্যাঁ, বাটার জুতা। আবার যদি কোথাও লেখা থাকে শু বাটা, তার কাছে মনে হবে যে দুইটা দুই জিনিস, ওয়ার্ডারটা আলাদা, তো এখন সে আলাদাভাবে ধরছে। এছাড়া আরো ব্যাপার আছে, বিভিন্ন ধরনের স্ক্র্যাপার আছে, সফটওয়্যার আছে যারা কিনা আপনার অটোমেটিক্যালি, তারপর বিভিন্ন ধরনের রোবট আছে যারা কিনা অটোমেটিক্যালি কি করে, রেজাল্ট জেনারেট করে ফেলতে পারে, এক্সট্রা পেজ বানায় ফেলতে পারে। তো সেইগুলিও অ্যাকচুয়ালি ওগুলি তো আমার কম্পিটিটর না, ওটা অটোমেটিক জেনারেট হয়ে গেছে সফটওয়্যারের কারণে, বটের কারণে, ক্রাউলারের কারণে, রোবটের কারণে, স্ক্র্যাপারের কারণে। তো ওই সংখ্যাটা অনেক সময় কি হয়, এই জায়গাগুলিতে চলে আসে, যে কারণে এটা সংখ্যাটা অনেক বেশি হয়ে যায়। আর এই সংখ্যাটাকে আমরা তখন কি করি, KEI এ যদি নেই, আমি তো তাকে কম্পিটিটর ধরতেছি, ওই 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 স্ক্র্যাপারের রেজাল্টটা, ওই ক্রাউলারের অটো জেনারেটেড পেজগুলোকেও আমি আমার কম্পিটিটর ধরি, কিন্তু এরা তো আমার কম্পিটিটর না অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এই জন্য দেখা যায় অনেক সময় KEI-টা সঠিক হয় না। এই জন্য আমরা KEI-কে একদম শেষ পর্যায়ে রেখেছি, এটা আমাদের জন্য খুব জরুরি ছিল না। এখন ব্যাপারটা হচ্ছে KEI এর বেশ কিছু সূত্র আছে, ঠিক আছে, তন্মধ্যে এটা হচ্ছে একটা সূত্র। তো আপনারা নেটে যদি দেখেন, সার্চ করে দেখবেন যে কোনো কোনো ওয়েবসাইটে বলতেছে যে KEI বেশি হওয়া ভালো, আর কোনো কোনো ওয়েবসাইটে আছে যে বলা আছে KEI কম হওয়া ভালো। এখন তাহলে কোনটা সঠিক? আমার উত্তর হচ্ছে দুইটাই সঠিক। কেন সঠিক? ঘটনাটা হচ্ছে, আমি বলছি যে উনি আমার সামনে, আবার উনি বলছে যে না, উনি তো আমার সামনে, তাই না? ঘটনাটা এইরকম। ঠিক আছে, দুইটাই সঠিক। ৮ আর ২ যোগ করলেও ১০ হবে, আবার ৯ আর ১ যোগ করলেও ১০ হবে, দুইটাই সঠিক। তো ব্যাপারটা হচ্ছে, যে যে সূত্র ব্যবহার করবে সেই সূত্র আঙ্গিকে সেটা সঠিক। তা আমরা যেহেতু এই সূত্র ব্যবহার করছি, এই সূত্র অনুসারে KEI যত বেশি হবে সেটা তত লেস কম্পিটিটিভ হবে। ঠিক আছে, এই জন্য কথাটা বলে রাখলাম, কারণ যখন নেটে সার্চ দিবে তখন তো আবার বলবেন কি ব্যাপার, আমার ট্রেনার তো আবার অন্য অন্য কথা বললো, হ্যাঁ, তো কনফিউজড হয়ে যেতে পারে। তো এই জন্য বললাম যে আমরা যখন এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, এই সূত্র আঙ্গিকে বেশি হলে ভালো। ঠিক আছে, তাহলে এবার দশমিকে আসবে, বেশি হলে ভালো রেজাল্ট। এখন যে ধরেন সামথিং কিছু একটা বের হবে, আমি সময় কোনটা দিয়ে, না 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 না, অন্য আরেকটা সূত্রই আছে অন্যরকম, ওটা আলাদা। ওই সূত্রই আপনাদের সামনে দেখাই নেই আমি, ঠিক আছে, দুইটা দেখালে পরে উল্টাপাল্টা লেগে যাবে, একটাই দেখি। তো এই সূত্র অ্যাপ্লাই করলে আপনার KEI এর রেজাল্টটা বেশি হবে। ঠিক আছে, তো ধরেন যেটা হবে, আসলে আলটিমেটলি লাস্টে গিয়ে যেটা হবে, এই এইটাই হয়তো বা কি এইটা সবচেয়ে বেশি হবে, দেখা যাবে এটা হবে 30 পয়েন্ট সামথিং। এটা ধরেন কিছু একটা হইলো এরকম, আর এটা অন্য কিছু একটা হইলো এরকম, দেখা যাবে যে কিছু একটা হইলো, ধরেন এরকম হবে। তখন কিন্তু আপনি আর কনফিউশন থাকবে না, কারণ এখানে ফ্র্যাকশন আছে, একদম দশমিক সহ আছে। ঠিক আছে, তো এখন আমরা বলতে পারবো স্পষ্ট করে যে কোন কিওয়ার্ডটা ফাইনালি ভালো। তাহলে আমরা কি করলাম, আমরা কিওয়ার্ডটাকে একেবারে লেজার টার্গেটেড করেছি। প্রথমে কি করলাম, তিনটে স্টেপ এনেছি। তিনটে স্টেপে আনার পরে তাকে আমি কি করলাম, তাদেরকে আমি এইভাবে সাজালাম, সাজানোর পরে বললাম কি, তাদের একটা এরকম গোটাগুটির মতো করলাম। তারপরের স্টেপে আমি কি করলাম, তাদের এন্ড স্টার্ট ইকুয়াল টু 350 দিয়ে চেক করলাম পেজের সংখ্যা। তাহলে তৃতীয় স্টেপের পরে এটা হচ্ছে চতুর্থ স্টেপ, চতুর্থর পরে এটা হচ্ছে পঞ্চম স্টেপ, পঞ্চম স্টেপের পরে এটা হচ্ছে ষষ্ঠ স্টেপ। ঠিক আছে, তো এইবার আমাদের সামনে একেবারে সেটা একদম কাচের মতো স্বচ্ছ, যে এই কিওয়ার্ডটা অন্যগুলির তুলনায় মোটামুটি এটা ভালো। ঠিক আছে, তো আশা করি আপনারা এই ব্যাপারটা ধরতে পেরেছেন এবং আপনারা এখন ব্যাপারটা আরো ক্লিয়ারলি জাজ করতে পারবেন। ঠিক আছে,
কারো কোনো কথা আছে? জি। হ্যাঁ, জি। হ্যাঁ, হ্যাঁ। না, এটা তো এখন দুটা একদম আলাদা জিনিস হয়ে গেছে। কিন্তু এটা মানে এটা জাস্ট আপনাদেরকে ডেমো হিসেবে দেখানোর জন্য আলাদা আলাদা ধরনের কিওয়ার্ড হয়েছে, না হলে তো সবগুলি তো হয়তো বডি নিয়েই বডি ফ্যাট নিয়েই হইতো আর কি। ঠিক আছে, আপনার আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন তো আপনার মানে রিলেভেন্ট কিওয়ার্ড গুলি একত্রিত হবে, তাই না? যদিও এখানে রিলেভেন্ট কিওয়ার্ড গুলি নাই, এখানে কি বলে, যেটা ছিল বিভিন্ন ধরনের ছিল। ঠিক আছে, এই যে লিস্টটা দেখলেন এখানে বিভিন্ন রকম ছিল, আপনার ক্ষেত্রে সেটা একই রকম কিওয়ার্ডের লিস্ট আপনার কাছে থাকবে। ঠিক আছে, তো আপনি এভাবে কি করতে পারবেন, আপনার কিওয়ার্ডটা আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের হচ্ছে আরো একটা ক্লাস আছে কিওয়ার্ডের, আশা করি সেই ক্লাসে আরো আলোচনা করব আমি। আহ, কিন্তু তার আগে অ্যাসাইনমেন্ট দিতে হবে আপনাদেরকে, যে অ্যাসাইনমেন্টটা আপনাদের ডেমো হিসেবে থাকবে। যখন আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন একজন বায়ারকে, তখন তো দেখাইতে হবে যে আমি কি পারি, বা আমি কাজটা কিভাবে জমা দিব, তাকে আমি কোন ফরম্যাটে দিব। এটা যদি আমার কাছে একটা ডেমো থাকে, তাহলে কাজটা আমার জন্য করাটা ইজি হয়ে যাবে। এই জন্য আমরা একটা ডেমো আপনাদেরকে টেমপ্লেট দিব, সেই টেমপ্লেটের ভিত্তিতে আপনারা যেটা করবেন সেই কাজটা করে নিন। তো চলুন। হ্যাঁ, অবশ্যই গ্রুপে দিয়ে দিব। তো আপনাদেরকে এখনই টেমপ্লেটটা দেখাবো। তো এটা হচ্ছে একটা এক্সেল টেমপ্লেট। এখানে আমরা যেটা করব, আমাদের তিনটা শীট আছে, যদিও প্রথম শীটটা এখানে দ্বিতীয় শীট, আর দ্বিতীয়টা তৃতীয়, আর তৃতীয়টা চতুর্থ। এটা কি প্রথম শীটই ধরে নিচ্ছি। তো প্রথম শীটটা হচ্ছে যে অ্যাডসেন্স এর কিওয়ার্ড রিসার্চ করার জন্য, দ্বিতীয় শীটটা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড কিওয়ার্ড এর জন্য, এবং তৃতীয়টা হচ্ছে অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট কিওয়ার্ড এর জন্য। অ্যাফিলিয়েট তো জানেন যে কমিশনের ভিত্তিতে সেল করে যে ইনকামটা হয়, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন এখানে আপনাদেরকে আমি সবগুলোই বোঝাচ্ছি। প্রথমে আপনার এই টেমপ্লেটে আপনি কি করবেন, আপনার রিসার্চ করার পর তো আপনি 4-5টা কিওয়ার্ড আপনার কাছে থাকবে, তাই না? তো সেই 4-5টাকে আপনি এখানে লিখলেন। এখানে 4টা ঘর আছে, 4টে আপনি লিখলেন কিওয়ার্ড গুলো, তাদের মান্থলি সার্চ ভলিউম আপনার অ্যাডওয়ার্ড থেকে এখানে নিয়ে আসলেন। তারপর আপনি তাদের সাজেস্টেড বিড অর সিপিসিটাও অ্যাডওয়ার্ডে আছে, সেটা এখানে দিলেন। ক্লিক থ্রু রেটটা আপনি স্পাইফু থেকে নিলেন। যদি কোনো কিওয়ার্ড যদি স্পাইফুতে না পান, সেক্ষেত্রে আপনারা এভারেজ ক্লিক থ্রু রেট 1.5 ধরে নিতে পারেন। ঠিক আছে, এরপর এক্সপেক্টেড মান্থলি সার্চ ভলিউম, এটাকে আপনি 30%ও ধরতে পারেন, এটাকে আপনি 40%ও ধরতে পারেন, এটা আপনার খুশি। আমরা কমই ধরেছি, এই জন্য 30%, অর্থাৎ ওই যে সারা মাসে সার্চ ভলিউম যা অ্যাডওয়ার্ডে শো করবে সেটা 30% অর 40% আপনি ধরতে পারেন। তো টেমপ্লেটে 30% দেওয়া আছে, ঠিক আছে, 30%ই ধরলাম। এরপর এস্টিমেটেড আর্নিং আমরা আজকে দেখলাম কিভাবে আপনি অ্যাডসেন্সের এস্টিমেটেড আর্নিংটা বের করবেন, তাই না? আমরা দুইটা ক্যালকুলেটর দেখলাম। এরপর অ্যাডভার্টাইজারের সংখ্যাটাও আমরা কোথায় দেখলাম, স্পাইফুতে আমাদের জানা আছে। র্যাঙ্কিং ডিফিকাল্টিটাও জানা আছে। র্যাঙ্কিং ডিফিকাল্টির ব্যাপারটা হচ্ছে, আপনি যদি অন্য কোনো টুল ইউজ করেন, তাহলে সেই টুল তার অ্যালগোরিদমের ভিত্তিতে সে একটা র্যাঙ্কিং ডিফিকাল্টি দিবে। সেটা আমি মনে হয় গত ক্লাসে বলেছিলাম, তাই না? যে যার যার বিচার মানদণ্ডের ভিত্তিতে সে দেয় রিপোর্টটা। এরপর হচ্ছে অ্যাকচুয়াল কম্পিটিটরটা আমরা একটু আগে দেখলাম, যে অল ইন টাইটেল লিখেছিলাম একটু আগে, খেয়াল করেছিলেন? এখানে অল ইন টাইটেল লিখেছিলাম, এবং কি করেছিলাম, এবং কিওয়ার্ড এবং আমার এক্সাক্ট এই যে এই ইনভার্টেড কমাটা দিয়েছিলাম। এভাবে আমরা আমাদের অ্যাকচুয়াল কম্পিটিটরের সংখ্যাটাও বের করে এনেছিলাম।
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপলোড করা হবে। তো আমরা অ্যাকচুয়াল কম্পিটিটর এর সংখ্যাটা এভাবে বের করেছিলাম, লিখেছিলাম অল ইন টাইটেল, বা আপনি চাইলে অল ইন ইউআরএল ও লিখতে পারেন, আপনার খুশি। অল ইন টাইটেলটাই বেশি ব্যবহার হয়। তারপর একটা স্পেস দিয়ে তারপরে এই ইনভার্টেড কমার ভিতরে আপনার কিওয়ার্ডটা দিলেন, তখন যে সংখ্যাটা বের হচ্ছে এটা হচ্ছে আমাদের কম্পিটিটরের সংখ্যাটা আমরা আমরা ধরে নিচ্ছি। তো আমরা সেটা এখানে অ্যাকচুয়াল কম্পিটিটরে দিব। এরপর হচ্ছে অ্যাভারেজ পেজ অথরিটি, ঠিক আছে। পেজ অথরিটি জিনিসটা কি? পেজ অথরিটিটা হচ্ছে এক একটা সাইটের এক একটা পেজের, অর্থাৎ তার যে কোয়ালিটি আছে সেটার একটা মানদণ্ড। তো এই মানদণ্ডটা কে দেয় পেজ অথরিটি? সেটা হচ্ছে মোজ। মোজ নামে একটা টুলবার আছে। তো আপনারা যারা যে ব্রাউজার ইউজ করেন, যারা মজিলা করেন তারা মজিলার জন্য সেটা ডাউনলোড করে নেবেন, যারা ক্রোম করেন তারা ক্রোমের জন্য সেটা ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমরা এই মুহূর্তে ক্রোমে আছি, আমরা মোজবারটা ক্রোমে অ্যাড করে নিব। অ্যাড করার পর দেখেন এখানে একটা আইকন যুক্ত হবে, এটা এই মুহূর্তে অন করা আছে এর জন্য এটা কালার হয়ে আছে। আপনি চাইলে এটাকে চাপ দিলে এটা অফও করে দিতে পারবেন চাপ দিয়ে, তখন সেটা কালারটা চলে যাবে। এই আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ব্রাউজারে গিয়ে লিখবেন মোজ টুলবার। লেখার পরে আপনি আপনি যদি ফায়ারফক্স ইউজ করেন তাহলে তো এই যে মোজ টুলবার ফায়ারফক্স লেখাই আছে, এটা এটা ইনস্টল ডাউনলোড করবেন, অ্যাড করবেন। হ্যাঁ, আর যদি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করেন তাহলে এটা এখানে গেলেন, যাওয়ার পর জাস্ট এখানে অ্যাড অ্যাড ক্লিক করতে হবে। এটা আমরা যেটা অ্যাড করেছি এই জন্য লেখা আছে অ্যাডেড টু ক্রোম লেখা আছে। এরপর চাইলে আপনি আপনার ব্রাউজারটাকে আরেকবার একবার কেটে রিস্টার্ট দিয়ে আবার আপনি নিলে ভালো হয়। এখন আমরা এটা অন করি। এটা আপাতত মুছে দিচ্ছি। জি, 59, কারণ কোথায় 59 দেখাচ্ছে? দেখাক, সেটা সমস্যা না। মানে আপনি কোনো কিওয়ার্ড লিখেন নাই, জাস্ট গুগল লিখেছেন না। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কিওয়ার্ডটা লিখলেন, লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পেজ পিএ মানে কি পেজ অথরিটি, ঠিক আছে, আর ডি হচ্ছে ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি তো হচ্ছে যে যে মূল যে সাইটের নামটা সেটা, পেজটা হচ্ছে ডোমেইন, সেটার অথরিটি 88। আর এই যে পেজটা অর্থাৎ এই আর্টিকেলটা যে এখানে আছে সেটার অথরিটি হচ্ছে 82। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে এই যে যতগুলো আছে সবগুলোর পেজ অথরিটি আপনি যোগ করবেন ক্যালকুলেটর দিয়ে, 82, 74 সবগুলি যোগ করবেন। যোগ করার পর 10টা রেজাল্ট আছে, 10 দিয়ে ভাগ করবেন। ভাগ করলে দেখা যাবে কিছু একটা বের হবে, হয়তো বা সেটা বের হবে এটা কত 82, 74, আমার কাছে মনে হচ্ছে যে অ্যাভারেজ বের হবে 50-র উপরে, ঠিক আছে। তো পেজ অথরিটি, এখন প্রশ্ন হচ্ছে যে পেজ অথরিটি কতর মধ্যে হলে আমার কাজ করাটা উচিত হবে আমার জন্য, ঠিক আছে। যেহেতু আমরা বিগিনার, আমরা পেজ অথরিটি 30-র মধ্যে থাকার চেষ্টা করব। এর উপরে যত যাব সেটা আমার জন্য একটু টাফ হয়ে যাবে। তো এখানে পেজ অথরিটি মোটামুটি দেখা যাচ্ছে যে অ্যাভারেজ পেজ অথরিটি তাহলে মোটামুটি একটু বেশি হয়ে যাচ্ছে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে এখানে যারা কম্পিটিটর আছে তাদের কোয়ালিটি মোটামুটি ভালো। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এখন ডিসিশন নিতে হবে যে অর্থাৎ পেজ অথরিটিটা আপনাকে এখানে লিখতে হবে অ্যাভারেজ পেজ অথরিটিটা। অ্যাভারেজ পেজ অথরিটি যত কম থাকবে আমরা স্বাভাবিকভাবেই সেটাকেও আমরা একটা আমাদের বিবেচনায় আমরা রাখবো, ঠিক আছে।
পেজ অথরিটি জিনিসটা হচ্ছে যে এই যে আর্টিকেল, এই ওয়েবসাইটের যে এই পেজটা কতখানি ট্রাস্টেড, কতটা এসইও ফ্রেন্ডলি, হ্যাঁ, সেটার একটা স্কোর, যেটা গুগল দেয়নি। এটা হচ্ছে মোজ নামে একটা টিম আছে, প্লাগইনস আছে, ওরা তাদের অ্যালগরিদমের ভিত্তিতে এটা একটা স্কোর দিয়েছে আপনাকে, ঠিক আছে? এই স্কোর, এই স্কোরটা বেশি হওয়া ভালো, তবে আপনার কম্পিটিটরের বেশি হওয়া ভালো না, তাই না? হ্যাঁ, তাহলে এটা বেশি হওয়া ভালো, বাট আপনার ক্ষেত্রে কম হওয়া ভালো, কারণ আপনার কম্পিউটারের যত কম হবে ওটা আপনার জন্য ভালো, খুশির খবর, ঠিক আছে, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার পেজ অথরিটি বেশি হলে ওটা ভালো, কিন্তু এদের পেজ অথরিটি কম হলে আপনার জন্য ভালো। এই জন্য আপনাকে দেখতে হবে যে এদের পেজ অথরিটিটা কি অবস্থায় আছে, কি হালে আছে। তার কিওয়ার্ড দিবে না, সে তো আপনাকে তার টপিকস দিবে, সেই টপিকস রিলেটেড আপনি কিছু কিওয়ার্ড দিবেন, ঠিক আছে? এখান থেকে ধরেন এরকম হবে, প্রথম তাকে ধরেন এরকম 4টা কিওয়ার্ড দিলেন, তার টপিকস রিলেটেড আর তার ওয়েবসাইট রিলেটেড, ঠিক আছে, এরকম দিবেন। আর যদি সেই স্পেসিফিক আপনার কোনো কম্পিটিটরের তার ওয়েবসাইটের লিংক দিয়ে দেয় যে এর কি কি আছে এগুলি দেন আমাকে, ওর কিওয়ার্ডগুলি দেন, তাহলে সেটা আবার অন্য জিনিস, ঠিক আছে? তো সেটা আলাদা ব্যাপার। এখানে আমরা যেটা করবো, অ্যাভারেজ পেজ অথরিটিটা বের করতে পারবো না। এখানে আরেকটা কথা বলে রাখা প্রয়োজন যে অ্যাভারেজ পেজ অথরিটি তো ঠিক আছে, আবার এটাও দেখতে হবে যে কোনো কম্পিটিটর আমার এর মধ্যে এমন কেউ আছে কিনা, ধরেন সবারই পেজ অথরিটি বেশি কিন্তু এরকম আছে একজন বা দুইজন যাদের পেজ অথরিটি খুব কম, ধরেন সেটা হতে পারে 15-20, তখনও কিন্তু একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে এতগুলি ভিড়ের মধ্যে একটা লেস, অর্থাৎ কম পেজ অথরিটি আর কম ডোমেইন অথরিটি এমন একটা সাইট ঢুকে পড়তে পারছে, আমার এখানে সামথিং কোথাও লিক আছে, তাহলে আমিও ঢুকতে পারবো এই জায়গা দিয়ে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ওকে? এটা হচ্ছে তাদের ওই যে কি বলে, অর্থাৎ আপনি গিয়ে মোজের যে টুলবারটা আছে, সে ওদের এই এটার মানে এই লিংক, এই যে আর্টিকেলটা এটাকে লিংক কোথায় কোথায় করেছে সেই লিংকটা সে পেয়েছে, ঠিক আছে? এগুলি আমরা কম্পিটিটর অ্যানালাইসিসের ক্লাসে আমরা এগুলি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এখন আমরা কিওয়ার্ড রিসার্চে আছি, তো আমরা, হ্যাঁ, ঢুকলাম। মানে এই পেজটা মানে একজন বিগিনার করেছে কিনা সেটা জানতে চাচ্ছেন? ডেফিনেটলি না। এই জন্য যে একজন বিগিনার করে নাই, কারণ তার ডোমেইন অথরিটি 88 দেখেই বোঝা যাচ্ছে যে সে তার ওয়েবসাইটটা এই 1-2 মাস আগের না, এটা অনেক আগের। এবং ডোমেইন অথরিটি 88 মানে যথেষ্ট, খুব খারাপ না, ভালোই। ডোমেইন অথরিটি 50-র উপরে গেলে সেটা ভালো, আর পেজ অথরিটি 30-র উপরে গেলে সেটা ভালো। তাহলে সেই দৃষ্টিভঙ্গি থেকে এখানে যারা আছে দেখতে পাচ্ছি এরা সবাই, এদের ডোমেইন অথরিটি যেহেতু 80+, তার মানে এরা, এদের সবার ওয়েবসাইটে মোটামুটি আহ, একটা ম্যাচিউরড ওয়েবসাইট। আপনার অথরিটি কিন্তু 1 থেকে শুরু হয়। হ্যাঁ, আপনার মোজের যে অথরিটিটা সেটা মানে 1 থেকে শুরু হচ্ছে, তো 1 থেকে এখানে 88 এ আসছে। আচ্ছা, তাহলে আমরা যেটা করবো এখানে, আমরা এভারেজ পেজ অথরিটি এখানে দিলাম এবং আমরা কেইআইও বের করেছি, আমরা কেইআইটাও এখানে আমরা বসায় দিব। দেওয়ার পরে আমার এই ইনফরমেশন গুলো আছে, এরপরে আমরা আবার নিচে লিখেও দিয়েছি কোনটা কিভাবে বের করবেন, পেজ অথরিটি কিভাবে বের করবেন, কি দিয়ে, অ্যাকচুয়াল কম্পিউটার কিভাবে বের করবেন সেটা দিয়ে দিয়েছি, এস্টিমেট আর্নিং সবকিছু দেওয়া আছে এখানে। এটা ফিল আপ করার জন্য যা যা প্রয়োজন সব ইনফরমেশন নিচে দেওয়া আছে, ঠিক আছে? এরপর যে কিওয়ার্ডটা আপনার কাছে এখানে, এখন বায়ারকে কিন্তু আপনি আবার ওই যে আমরা যেটা করলাম এই যে একটা ভোটাভুটির মতো করলাম, এগুলি কিন্তু এখানে আমি কিছু দেখাই না, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ডিসিশন নেওয়ার জন্য। নিয়ে আমি ধরেন, ধরেন কথার কথা এই কিওয়ার্ডটা, এটাকে আমি একটা কালারিং করে দিলাম, হাইলাইট করে দিলাম,
বায়ারকে বোঝানোর জন্য যে এই কিওয়ার্ডটা ভালো, তখন নিশ্চয়ই সে জিজ্ঞাসা করতে পারে যে কেন ভালো। তখন তাকে আপনি আরেকটা ডকুমেন্টে লিখলেন, এক্সপ্লেইন করলেন জিনিসটা, যে এটা এই কারণে এটা ভালো। ঠিক আছে, বা মন চাইলে একটা ক্লাসই নিয়ে নিলেন, তার আরো ভালো হয়েছে। ঠিক আছে, তো আমরা এভাবে আমরা অ্যাডসেন্সের একটা একটা বিগিনার লেভেলের একটা মানে একটা ডেমো হিসেবে আমরা এটা করতে পারি। এরপর কিওয়ার্ড রিসার্চ ফর সার্ভিস। যদি সার্ভিস রিলেটেড কোনো কিওয়ার্ড আপনি রিসার্চ করেন, অর্থাৎ যেমন ধরেন এই প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে একটা গ্রাফিক ডিজাইন ফার্ম মূলত। তো তাদের কি হচ্ছে, তাদের এটা সার্ভিস দেয় মানুষকে, ডিজাইন করে দিবে, এটা তাদের একটা সার্ভিস। এর মধ্যে ক্লিপিং পাথ একটা সার্ভিস, ক্লিপিং মাস্ক একটা সার্ভিস, ফটো রিটাচিং, ফটো এডিটিং, এগুলি সার্ভিস। এটা হচ্ছে তাদের একটা সেবা। এখন এই সেবাটা দেওয়ার বিনিময়ে তারা হয়তো বা একটা মানে আর্ন করার একটা পসিবিলিটি আছে। তো সার্ভিস কিওয়ার্ডের ক্ষেত্রে সার্ভিস কিওয়ার্ড বা অ্যাফিলিয়েট কিওয়ার্ডের ব্যাপারটা একটু আলাদা, একটু ভিন্ন রকম। তো সার্ভিস কিওয়ার্ডে যেটা হচ্ছে, এখানে আমরা আমাদের সেই কিওয়ার্ডগুলি লিখছি, সার্চ ভলিউমটা আগের মতো দিচ্ছি, অ্যাকচুয়াল কম্পিটিটরটাও আগের মতো এখানে দিচ্ছি, র্যাঙ্কিং ডিফিকাল্টিটাও আগের মতো দিচ্ছি, এটাও সেম এটাও সেম। এখানে মান্থলি সার্চ ভলিউমটা আমরা একটু কম দিয়েছি, 20% দিয়েছি। আগের মতো আপনি এটাকেও 30% ধরতে পারেন, 40% ধরতে পারেন। তো সার্ভিস রিলেটেড কিওয়ার্ড গুলো একটু সাধারণত একটু মানে একটু টাফ হয় বেশি, কারণ এটা এটা একদম পুরোটাই কমার্শিয়াল ইন্টেন্ট, পুরোটাই 100%ই কমার্শিয়াল ইন্টেন্ট। এই জন্য এটা এটা একটু টাফ হয় এই ধরনের কিওয়ার্ড গুলো, কারণ বিজনেস রিলেটেড তো অনেক ইনভেস্ট করবে এই জায়গাতে, অনেকে টাকা খরচ করে অনেক অনেক ধরনের পেড ক্যাম্পে চালাবে, অনেকে আর্টিকেল রাইটার ম্যানেজ করবে, অনেকে লিঙ্ক বিল্ডার ম্যানেজ করবে। তো এই জন্য আমরা ধরে নিচ্ছি যে এই জায়গাটাতে আমরা ভালো পজিশনে যাইতে হয়তো বা একটু ভিজিটর কম পেতে পারি আমরা, এই জন্য আমরা 20% ধরেছি। এগুলি সব কিন্তু হচ্ছে মানে কাল্পনিক ভাবে ধরেছি, একেবারে যে স্ট্যান্ডার্ড হবে তাই না, বোঝার সুবিধার্থে। তাহলে টোটাল যে সার্চ ভলিউম গুগল অ্যাডওয়ার্ডে থাকবে তার 20% ভিজিটর ধরে নিচ্ছি যে আমরা এই কিওয়ার্ডটা আন্ডারে ওয়েবসাইট থেকে পাবো। এটা অ্যাডসেন্স না, এটা হচ্ছে সার্ভিসের জন্য, সার্ভিস কিওয়ার্ড। এই টেমপ্লেটটা হচ্ছে সার্ভিস, আগেরটা হচ্ছে অ্যাডসেন্সের জন্য। এই মুহূর্তে আমরা সার্ভিস রিলেটেড কিওয়ার্ডের জন্য আছি। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা এই ক্ষেত্রে 20% ভিজিটর পাচ্ছি। তো যা হবে তার 20% যা হবে তা এখানে দিব। তারপর কনভার্সন। কনভার্সনটা কি, যে ধরেন 420 জন ভিজিটর, কোন একটা সংখ্যার 20%-এ 420 হয়, 420 জন ভিজিটর আপনি পাচ্ছেন, ঠিক আছে, এক মাসে। এখন সেখান থেকে যতজন ভিজিটর আসবে সবাইকে আপনার থেকে সার্ভিস নিবে নাকি? সবাই তো আর সার্ভিস নিবে না। তো সেখান থেকে ধরে নিই যে 10% আমাদের কি হবে, যারা আমাদের কাস্টমার হবে, ঠিক আছে, তো আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারে, আর 90% নিবে না। এটা আমরা কিন্তু অনুমানের ভিত্তিতে করতে হচ্ছে, ব্যবসা জিনিসটাই অনুমানের ভিত্তিতে। আমি বলতে পারবো না যে আমি এখানে দোকান দিলে আজকে আমার এত টাকার সেল হবে, এটা আমরা একটা ধারণা করতে হবে। এছাড়া ধারণার পাশাপাশি তখন আমরা একটা ডিসিশন নিতে হবে। তো আমরা ধরে নিই যে যে যতগুলি ভিজিটর আসবে সেই ভিজিটরের 10% ভিজিটর আমরা আশা করছি যে কাস্টমার হিসেবে আমরা তাদেরকে কনভার্ট করতে পারবো, বা অন্যরা তা করতে পারছে। তো 480, তাহলে 10% কত হচ্ছে, 48 জন হচ্ছে। তো 48 জন, এই 48 জন হবার পরে 48 জন কনভার্ট হচ্ছে কাস্টমারে। এবং আমরা ধরে নিচ্ছি যে প্রথম যে কিওয়ার্ডটা, এই সার্ভিসটা দিতে আমরা একজন কাস্টমারের কাছ থেকে কত নেই, $5 করে নেই ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে $5 করে আমি কতজনের কাছ থেকে নিতে পারবো, 48 জনের কাছ থেকে নিতে পারবো। তাহলে যেটা হচ্ছে 5 দিয়ে কি করব, 48 কে গুণ করব, গুণ করলে 240 হবে। তাহলে যদি এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করি, তাহলে ধারণা করা যায় যে আমরা $240 সার্ভিস সেল করার মাধ্যমে আমরা এটা আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট হিসেবে আমরা ধরতে পারি। হ্যাঁ, মান্থলি, এখানে সবগুলি মান্থলি ধরা হচ্ছে। ঠিক একইভাবে আপনি এই কিওয়ার্ডটা, এখন আপনি তো আর একটা সার্ভিস দিবেন না, তাই না, সার্ভিস একাধিক থাকতে পারে, একটা 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 প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের সার্ভিস থাকতে পারে। ক্লিপিং পাথ হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা কাজ, ঠিক আছে।
এগুলি সবগুলি গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ, ঠিক আছে। কোনোটাতে হচ্ছে মেকআপ করে দেওয়া, কোনোটাতে হচ্ছে সুন্দর করে দেওয়া, কোনোটাতে আছে বিভিন্ন ধরনের কাজ আছে, কোনোটাতে আছে কোনো একটা অবজেক্টকে নিয়ে আসা। এটা তো আমরা একটা ডেমো হিসেবে দিলাম, এটা তো আমরা কাল্পনিক ধরলাম, তাই না? এটা পৃথিবীর যা কিছু তার সার্ভিস থাকতে পারে, এটা আমাদের এভাবে চিন্তা করার দরকার নেই। এটা আমাদের একটা ডেমো, এসইও রিলেটেড সার্ভিসও থাকতে পারে, সেটা যাই হোক, এটা আমরা উদাহরণ হিসেবে এখানে দিয়েছি। তো এখানে আমরা কি হলো, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমরা আরওআইটা বের করতে পারছি, এবং দেখেন উপরে লেখাও আছে কিভাবে কি করতে হবে। এরপর আপনি কি করবেন, আপনি টোটালটা যোগ করেন, এখানে দুইটা ঘর মিসিং আছে, দুইটা ঘর এখানে আসবে। তারপর লাস্টে যে অ্যামাউন্টটা টোটাল হবে, সেই টোটাল অ্যামাউন্টটাই হচ্ছে যে যদি এই 4টা 5টা কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করেন, তাহলে মাস শেষে এই পরিমাণ একটা আর্ন হলে হইতে পারে। এই ইনকামটা কিন্তু অনলাইন থেকে ইনকাম না, এই ইনকামটা হচ্ছে মিডিয়াটা অনলাইন, বাট টাকাটা পাচ্ছি অনলাইন থেকে না, ডাইরেক্ট ক্লায়েন্টের থেকে পাচ্ছি সার্ভিস সেল করার মাধ্যমে, ঠিক আছে। তো সবটি যোগ করবো দেখবো যে হ্যাঁ এটা কি আমার এস্টিমেটেড আর্নিং, নাকি আমি এটা না করে একটা দোকানই খুলে বসবো, এটা আমাকে ডিসিশন নিতে হবে। হ্যাঁ, সার্ভিস সেন্টারের ইনকাম, ঠিক আছে। এরপর হচ্ছে আগেরটাতে, জি শিওর, আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে, আমাদের একটু কুইক করতে হবে। আমরা তো ওই গ্রাফিক ডিজাইনে একটা ফার্মের বিষয়টা নিয়ে আলাপ করি। যদি এমন হয় যে অটো কার রিপেয়ার কোম্পানি দিয়ে, হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে কি ধরনের ইনপুট দেওয়াটা ঠিক হবে বায়ার কাস্টমারকে? এটা কাস্টমারকে দিচ্ছি না তো, এটা তো আমি আমার জন্য করছি বা আমার বায়ারের জন্য করছি। তো বায়ারের জন্য কি ধরনের মানে মানে রিলেটেড হয়তো বা অটো রিপেয়ার? হ্যাঁ হোক, সমস্যা কি, আপনি এখানে অটো রিলেটেড কিওয়ার্ড দিবেন, আমার ফরম্যাট তো সবার জন্যই। কিওয়ার্ডগুলো অটো রিলেটেড। হ্যাঁ, সেক্ষেত্রে শুধু অটো রিলেটেড কিওয়ার্ড গুলো হবে, এবং ওই কিওয়ার্ড রিলেটেড যত ইনফরমেশন সেগুলো ইনপুট দিব, ঠিক আছে। পুরো জিনিসটা তো সার্চ ইঞ্জিনের বেসিসে জিনিসটা করা হচ্ছে এখানে। তারপর পরে হচ্ছে অ্যাফিলিয়েট যদি কিওয়ার্ড করেন, অর্থাৎ কোনো ওয়েবসাইট যদি করেন যেটা হচ্ছে প্রোডাক্টটা সেল করায় দেওয়ার মাধ্যমে ইনকাম হবে, ওই রকম যদি হয়, তাহলে আপনি সেই ক্ষেত্রে এখানে ধরেন কথার কথা কোনো প্রোডাক্ট রিলেটেড কোনো একটা ধরেন কোনো স্পিকার, স্পেসিফিক কোনো একটা স্পিকার, স্পেসিফিক কোনো মোবাইল, স্পেসিফিক কোনো কোনো প্রোডাক্ট হতে পারে, সেই প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ডগুলি ধরেন আপনি দিলেন, রিসার্চ করলেন, ওই যে 3টে স্টেপ করলেন, করার পরে আপনি যেটা করবেন, এখানে সার্চ ভলিউম দিলেন, অ্যাকচুয়াল কম্পিটিটর দিলেন, র্যাঙ্কিং ডিফিকাল্টি, অ্যাভারেজ পেজ অথরিটি, এই সব দিলেন, এগুলি সব দিলেন। এক্ষেত্রেও কনভার্সন রেট 10%, অর্থাৎ যতগুলি আপনার কি হচ্ছে ভিজিটর আপনি পাচ্ছেন, সেটার হচ্ছে 20%-এর 10% কনভার্ট হলো। তারপর হচ্ছে এক্ষেত্রে প্রোডাক্টের আগে ছিল সার্ভিস কস্ট, আর এখন হচ্ছে প্রোডাক্ট কস্ট। যে প্রোডাক্টটা নিয়ে আপনি রিভিউ দিচ্ছেন আপনার ওয়েবসাইটে, লেখালেখি করছেন, সেই প্রোডাক্টটার দাম কত, এটা $10। $10 এই প্রোডাক্টটা যদি সেল করে হয় আপনার ওয়েবসাইটের থ্রুতে, তাহলে যে মার্কেট প্লেসের প্রোডাক্টটা নিয়ে আপনি রিভিউ দিলেন, ধরেন অ্যামাজনের একটা প্রোডাক্ট নিয়ে আপনার ওয়েবসাইটে রিভিউ দিলেন, এখন ভিজিটর আসলো, এসে কি করলো, আপনার এই লিঙ্কের মাধ্যমে সে অ্যামাজনে গিয়ে কিনলো $10 এই প্রোডাক্টটা, তখন অ্যামাজন দেখা যাচ্ছে যে সে 4% কমিশন আপনাকে দিচ্ছে, তার মানে 40 সেন্ট আপনি পাচ্ছেন। ঠিক একইভাবে আপনার ওয়েবসাইটে নিশ্চয়ই আপনি একটা প্রোডাক্ট নিয়ে করবেন না, আপনি বেশ কিছু ব্র্যান্ড নিয়ে করবেন, এভাবে ধরেন প্রতিটা কিওয়ার্ড অনুসারে কি করলেন, এভাবে আপনি আপনার কমিশনগুলো এখানে দিলেন। তার মানে হচ্ছে যে আপনার প্রোডাক্ট সেল হবে কতগুলো, 48টা প্রোডাক্ট সেল হবে না, অর্থাৎ এখানে যে কিওয়ার্ডটা ধরেন আসুস ল্যাপটপ, এটা হচ্ছে আসুস ল্যাপটপ কোন একটা স্পেসিফিক ব্র্যান্ড কিওয়ার্ড, সেইটা লিখে ভিজিটর আসতেছে 480 জন, এবং তার মধ্যে 10 জন কিনা যারা প্রোডাক্টটা কিনতেছে অনলাইনে, সরি 48 জন, এই 48 জনের প্রত্যেকের কাছে এই প্রোডাক্টটা সেল করার কারণে কত করে পাচ্ছেন, 40 সেন্ট করে কমিশন পাচ্ছেন। এখন তাহলে কি করবেন, 48 দিয়ে গুণ করবেন না, তাহলে কি করবেন আপনি, অর্থাৎ আপনি এই 0.4 × 48 গুণ করলে হবে, এই যে H × J, এই কলামটা হচ্ছে J আর এটা হচ্ছে H, গুণ করলে $19.20 হয়। এভাবে আপনি যেটা করবেন, প্রত্যেকটা কিওয়ার্ড থেকেই এভাবে আপনার আর্নিংটা দেখবেন, তারপর সবটি যোগ করবেন, 4-5টা কিওয়ার্ড,
যোগ করার পরে যে অ্যামাউন্টটা হবে সেটাই হলো আপনি আপনার ওয়েবসাইট থেকে কমিশনের ভিত্তিতে এই ইনকামটা আপনার আসতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আপনারা এটা এখানে আরেকটা জিনিস খেয়াল করে খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আমরা সার্ভিস এবং অ্যাফিলিয়েটের ক্ষেত্রে কিন্তু আমরা সিপিসি যেটা সাজেস্টেড বিড যেটা এটা কিন্তু আনি নাই। কারণ সিপিসিটা একমাত্র গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে হলে তখন সিপিসিটা দেখতে হয় সেটা ভালো না মন্দ। বাট অন্যান্য ক্ষেত্রে তো আমার আর্নিংটা অ্যাডসেন্স থেকে হচ্ছে না, কাজে অন্যান্য ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমার সিপিসিটা কত $2 না কত এটা দেখার আমার প্রয়োজন নাই। ঠিক আছে, এই জন্য আমরা অ্যাফিলিয়েটেড এবং সার্ভিসের ক্ষেত্রে আমরা সিপিসিটা কিন্তু দেখি নাই। কাজেই এই ক্ষেত্রে যে তিনটাই স্টেপ ছিল, প্রথমে অ্যাডভার্ট, তারপর ট্রেন্ড, তারপর স্পাইকু, তাহলে সার্ভিস ওরিয়েন্টেড অর অ্যাফিলিয়েট ওরিয়েন্টেড এর ক্ষেত্রে আমাদের ওই তিনটা স্টেপের মধ্যে প্রথম স্টেপে যে আমরা সাজেস্টেড বিড সিপিসি কত সেটা দেখতাম, এই ক্ষেত্রে দেখার প্রয়োজন নাই। তাহলে কাজটা কি আর একটু সহজ হয়ে গেল না জিনিসটা, তাই না? এই জিনিসটা আর কি আমাদেরকে খেয়াল করতে হবে। আপনারা কি বুঝতে পারছেন আমি যা বললাম? না, র্যাঙ্কিং ডিফিকাল্টির তো প্রয়োজন আছে, র্যাঙ্কিং ডিফিকাল্টি তো সব ক্ষেত্রেই প্রয়োজন লাগবে। কোথায়? সার্ভিসে এই যে র্যাঙ্কিং ডিফিকাল্টি ওটা বসাইতে হবে, ফাঁকা আছে কিন্তু ঘর তো আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আপনারা যেটা করবেন আপাতত, হ্যাঁ, এর চেয়ে আরো লেটেস্ট মডেলের শীট আপনি তৈরি করবেন। এটা তো জাস্ট আপনাদেরকে একদম বিগিনার লেভেলের একটা টেমপ্লেট শীট দেওয়া হলো। আপনি এটাকে এখন আরো আপডেট করবেন, যত শিখবেন জানবেন, এখানে আরো ঘর বানাবেন, দরকার হলে আরো কিছু অ্যাড করবেন। ঠিক আছে, এটা হচ্ছে একদম মানে মিনিমাম রিকোয়ারমেন্ট আমরা দিলাম। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমরা এই টেমপ্লেট আপনাকে গ্রুপে দিব, আপনি যেটা করবেন এবং টপিকস দিয়ে দেবো, এই টপিকস রিলেটেড আপনি কিওয়ার্ড রিসার্চ করেন। তখন আপনি আপনার যে কিওয়ার্ড রিসার্চ করলেন ভালো কিওয়ার্ড গুলো এখানে বসাবেন, তারপর তার ডেটাগুলো এখানে দিবেন। আর দেওয়ার পরে যে কিওয়ার্ডটা সবচেয়ে ভালো মনে হয়েছে ওটাকে আপনি একটু একটা কালারিং করে হাইলাইট করে দিলেন। এরপর আমাকে ইমেল করলেন, এরপর আমি সেটা দেখলাম, দেখার পরে আমি আপনাদেরকে একটা সাজেশন দিলাম যে আপনার এই কিওয়ার্ডটা এটা না হয় যদি আরেকটু এটা হইতো আরো ভালো হইতো। এই এই হচ্ছে বিষয়টা। তাহলে আপনি প্র্যাকটিক্যালি বুঝতে পারতেছেন জিনিসটা যে কেন এটা ভালো বলতেছে না বা ওইটাকে কেন ভালো বলছে, ব্যাপারগুলো আর্ন করা যায় কিনা। অবশ্যই ডেফিনেটলি মার্কেট প্লেস গুলিতে শুধু একটাই, হ্যাঁ, আপনি কিওয়ার্ড রিসার্চে হচ্ছে মাস্টার একদম। ঠিক আছে, শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে অসংখ্য কাজ আছে মার্কেট প্লেস গুলিতে। জাস্ট যান যে কোনো একটা মার্কেট প্লেসে যান এবং শুধু কিওয়ার্ড রিসার্চ থেকে সার্চ দেন, তারপর দেখেন কি পরিমাণ কত ডলারের কাজ পড়ছে না পড়ছে। ঠিক আছে, আহ, আচ্ছা আমি ভিডিওটা আপাতত অফ করছি, হ্যাঁ।